আলাইকুম সবাই, কথা শোনা যাচ্ছে? জি স্যার। আমি তো এই লিঙ্কটা দিছিলাম, এটা এই লিঙ্কে কি সবাই জয়েন করে নেই নাকি অন্য লিঙ্কে চলে গেছে আবার? স্যার, এটা তো সবাই দেখছে, এটাতেই দিবে স্যার। তো আমরা স্টার্ট করি তাহলে। জি স্যার। আজকে লেকচার নাম্বার 8 ছিল। আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব তার মধ্যে হবে একটা ট্রিপিং মেকানিজম, সার্কিট ব্রেকার কীভাবে ট্রিপ করে, ট্রিপ সার্কিটের অপারেশন দেখব, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার দেখব, অপারেশন দেখব রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারের, এবং তার এই রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকারকে কীভাবে টেস্ট করা হয় সেই টেস্ট সার্কিটটা আমরা দেখব। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন, এটা আরেকটা সার্কিট ব্রেকার, যে সার্কিট ব্রেকারের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, একটা হচ্ছে মিটার সার্কিট ব্রেকার। এটার অপারেশনটা দেখবো। আর মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন দেখবো, ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবো, এবং এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো দেখবো। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিটেইলে দেখবো। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কি মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকারের ভিতরে আমরা জানি যে একটা বায়োমেটালিক স্ট্রিপ থাকে সেন্স করার জন্য, এমিট কয়েল থাকে শর্ট সার্কিট কারেন্ট সেন্স করার জন্য। সো মিনিয়েচার সার্কিট ব্রেকারের ভিতরে এই ম্যাগনেটিক কয়েল এবং বায়োমেটালিক স্ট্রিপ সিরিজে কানেক্টেড থাকে। সো ওভার কারেন্ট হোক, শর্ট সার্কিট কারেন্ট হোক, সে সেন্স করবে। সেন্স করে সে কি করবে, যদি অ্যাবনর্মাল কন্ডিশন সে পায়, সে মেকানিক্যাল সাপোর্টকে পুশ করবে। পুশ করলে স্প্রিং এর রেস্টেনিং ফোর্সের কারণে মুভিং কন্ডাক্টর দূরে চলে যাবে। অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার ফল্ট কারেন্ট নিজেই সেন্স করে, নিজেই অপারেট করে। এটার জন্য আলাদা কোনো ট্রিপ সার্কিটের প্রয়োজন নাই। কিন্তু হাই ভোল্টেজ লাইনে আমাদের যেহেতু ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক হাই, সো এই হাই কারেন্টটা যদি আমরা সার্কিট ব্রেকারের ম্যাগনেটিক কয়েলের ভিতর দিয়ে পাস করাই, তাহলে সার্কিট ব্রেকারের ম্যাগনেটিক কয়েলটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। আমরা সার্কিট ব্রেকার দিয়ে প্রোটেকশন দিচ্ছি ইকুইপমেন্টে, বাট সার্কিট ব্রেকারেরও তো প্রোটেকশনের দরকার আছে। আমাদের যে সার্কিট ব্রেকারের ভিতরে যে ট্রিপ কয়েল থাকে সেটা প্রোটেকশনেরও দরকার থাকে। সো এই কারণে সার্কিট ব্রেকারকে প্রোটেকশনের জন্য, সার্কিট ব্রেকার নিজের প্রোটেকশনের জন্য আমরা একটা হাই ভোল্টেজ লাইনে একটা সার্কিট ডিজাইন করি। সেই সার্কিটটাকে আমরা বলি ট্রিপ সার্কিট। সো হাই ভোল্টেজ লাইনে এই ট্রিপ সার্কিটের জন্য আমাদের একটা রিলে আছে। এই রিলেটা দিয়ে আমরা সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলে একটা সিগন্যাল দিই। সো এই সিগন্যালটা একটা ব্যাটারির থ্রুতে দেওয়া হয়, যার ফলে কারেন্ট রেটিংটা থাকে অনেক কম। সো ট্রিপ কয়েলের ভিতরে কম কারেন্টেই এটা ট্রিপ করতে পারে। সো লো ভোল্টেজ সিস্টেমে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড কম থাকার কারণে আমাদের কোনো ট্রিপ সার্কিটের দরকার নাই। কিন্তু হাই ভোল্টেজ লাইনে যেহেতু ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড বেশি, এ কারণে আমরা ট্রিপ কয়েলের ভিতরে সরাসরি কারেন্টটাকে না পাস করায় একটা রিলের থ্রুতে ট্রিপ কয়েলের ভিতরে কারেন্টটাকে পাস করানো হয়, যার ফলে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক কম থাকে, যার ফলে আমাদের সার্কিট ব্রেকারে ট্রিপ কয়েলটা সেফ থাকে। সো এই জন্য আমাদের এটাকে আমরা বলি ট্রিপ রিলে। সো দুইটার মধ্যে ডিফারেন্স কি বোঝা গেছে? এই যে দুইটা মেকানিজম, একটা হচ্ছে ট্রিপ রিলিজ আর একটা হচ্ছে ট্রিপ রিলিজ মানে এখানে কোনো ট্রিপ সার্কিটের দরকার নাই। স্যার, আর এখানে একটা কোশ্চেন স্যার। স্যার, এই রিলেটা কিভাবে আমার এই যে ফল্ট কারেন্টের যে হাই ম্যাগনিটিউডের ফল্ট কারেন্ট, এইটা আমাকে কিভাবে কমায় আর কি সার্কিট ব্রেকারকে পাস করতেছে, যাতে সার্কিট ব্রেকারের কয়েলে কোনো ইফেক্ট পড়তেছে না? আচ্ছা, সো এই কোশ্চেনের জন্য পরবর্তী স্লাইডটা আমরা একটু দেখি। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে জেনারেটিং সাইড। এই জেনারেটিং সাইড ধরো, জেনারেটিং সাইডের একটা জেনারেটর যে আউট লাইনের সাথে কানেক্টেড। এখন এই লাইনটাকে আমরা প্রোটেকশন দিতে চাচ্ছি। এই লাইনটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কি করলাম, এখানে একটা সিটি ইউজ করলাম এবং এখানে একটা পিটি ইউজ করলাম। সিটিটা কি, একটা কারেন্ট ট্রান্সফর্মার। সো ধরে নিলাম যে এর রেশিও হচ্ছে 100/1। তার মানে লাইনে যদি কারেন্ট যায় 100 অ্যাম্পিয়ার, এর সেকেন্ডারিতে যাবে কারেন্ট 1 অ্যাম্পিয়ার। সিমিলারলি এখানে একটা পিটি ইউজ করা হয়েছে প্যারালালি। সো এখানে যদি প্রাইমারিতে যা ভোল্টেজ, সেকেন্ডারিতে হবে কম ভোল্টেজ, সেটা ডিপেন্ড করবে তার ট্রান্সফরমেশন রেশিওর উপর। এখন এখানে কি দেখছি আমরা, সিটি এবং পিটি থেকে কানেকশন যাচ্ছে রিলেতে।
এই যে রিলেটা, এই রিলেটাকে আমরা বলি একটা কন্ডিশনাল সুইচ, অর্থাৎ তার ভিতরে একটা সুইচ থাকবে বা কন্ট্যাক্ট থাকবে। এই কন্ট্যাক্টটার ওপেন বা ক্লোজ হবে একটা কন্ডিশনের উপরে বেস করে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হতে পারে ওভার কারেন্ট, অথবা ওভার ভোল্টেজ, অথবা আন্ডার কারেন্ট, অথবা আন্ডার ভোল্টেজ। এটা ডিপেন্ড করবে এটা কি টাইপের রিলে। যদি ওভার কারেন্ট রিলে হয় শুধু কারেন্ট সেন্স করে অপারেট করবে, যদি ওভার ভোল্টেজ রিলে হয় তাহলে ভোল্টেজ সেন্স করে অপারেট করবে। সো রিলেতে সিটি কানেকশন আসবে না পিটি কানেকশন আসবে নাকি দুইটাই থাকবে, সেটা ডিপেন্ড করতেছে এটা কি টাইপের রিলে। যদি পাওয়ার সেন্স করে অপারেট করতে হয় তাহলে আমাদের সিটিও লাগবে, পিটিও লাগবে। সো ধরে নিচ্ছি আমি এটা একটা ওভার কারেন্ট রিলে, তার মানে এখানে আমাদের সিটি কানেকশন থাকলেই চলবে। সো ধরলাম এই কারেন্ট সেটিংস হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে কি 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এর যে কন্ট্যাক্টটা থাকবে, যদি নর্মালি ওপেন কন্ট্যাক্ট থাকে সে কন্ট্যাক্টটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। আর যদি ক্লোজ কন্ট্যাক্ট থাকে তাহলে সেটা ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছি কি আমরা, এই যে রিলের কন্ট্যাক্ট, এই রিলের কন্ট্যাক্টের সাথে কি কানেক্টেড? একটা ব্যাটারি কানেক্টেড। ব্যাটারির সাথে কি কানেক্টেড? একটা অক্সিলারি কন্ট্যাক্ট কানেক্টেড। এই অক্সিলারি কন্ট্যাক্টের সাথে কি কানেক্টেড? এই যে সার্কিট ব্রেকারের যে ট্রিপ কয়েল বা ম্যাগনেটিক কয়েল, সে কয়েলটা কানেক্টেড। এবং এটার সাথে কি কানেক্টেড? এটার সাথে রিলেটা কানেক্টেড। তার মানে এই যে অক্সিলারি কন্ট্যাক্টটা, এটা নর্মালি ক্লোজ পজিশনে থাকবে, এটা সবসময় ক্লোজ পজিশনে থাকবে। সো রিলের কন্ট্যাক্টটা যখন ক্লোজ হবে, কন্ট্যাক্টটা ক্লোজ হলে কি হবে? ট্রিপ কয়েলে একটা কারেন্ট যাবে। এই কারেন্টের ম্যাগনিটিউডটা কত? এই ব্যাটারির যে ভোল্টেজ থাকবে, এই ব্যাটারির সাধারণত ভোল্টেজ হয় 110 ভোল্ট ডিসি। এই ব্যাটারি ভোল্টেজ ডিভাইডেড বাই ট্রিপ কয়েলের রেজিস্ট্যান্স। সো সব সময় কারেন্টের ম্যাগনিটিউডটা কি থাকবে? সেম থাকবে। কন্ট্যাক্ট ক্লোজ হলে কারেন্ট কত যাবে? এই ভোল্টেজ ডিভাইডেড বাই ট্রিপ কয়েলের রেজিস্ট্যান্স। যেহেতু এখানে আর কোনো আলাদা কোনো ইকুইপমেন্ট, আলাদা কোনো রেজিস্ট্যান্স অথবা ক্যাপাসিটেন্স অথবা ইন্ডাকটেন্স নাই, সার্কিট কোনো এলিমেন্ট নাই। সো যেহেতু শুধুমাত্র এখানে ট্রিপ কয়েলের রেজিস্ট্যান্স আছে, সো এখান দিয়ে কারেন্টটা যাবে এই ভোল্টেজ ডিভাইডেড বাই ট্রিপ কয়েলের রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন অপারেশনটা আমরা একটু দেখি। এই যে রিলে ধরে নিলাম, এই রিলের কারেন্ট সেটিংস হচ্ছে 5 অ্যাম্পিয়ার এবং লাইনে কারেন্ট যাচ্ছে 100 অ্যাম্পিয়ার। সিটি রেশিও ধরে নিচ্ছি 100/1। তাহলে এখানে 100 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এখানে যাবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। সো রিলে এই কারেন্টে অপারেট করবে না। সো তার নর্মালি ওপেন কন্ট্যাক্ট ওপেন অবস্থাতেই থাকবে এবং সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল এনার্জাইজড হবে না। কিন্তু যদি 5 গুণ কারেন্ট যায় লাইনে, ধরলাম 500 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে সিটি রেশিও দিয়ে ভাগ করলে এখানে যাবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল। তার মানে নর্মালি ওপেন কন্ট্যাক্ট এখন কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে ট্রিপ কয়েলটা কি হয়ে যাবে? এনার্জাইজড হয়ে যাবে। আর আমরা জানি যে ট্রিপ কয়েল বা ম্যাগনেটিক কয়েল যদি এনার্জাইজ হয়, সে মেকানিক্যাল সাপোর্টকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। সো সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেলে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। এখন ধরো 500 অ্যাম্পিয়ারের পরিবর্তে যাচ্ছে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট। সো 1000 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে রিলেতে আসবে কত কারেন্ট? 10 অ্যাম্পিয়ার কারেন্ট। এই কারেন্টেও রিলে এই কন্ট্যাক্টটা ক্লোজ করবে। কন্ট্যাক্টটা ক্লোজ করলে ট্রিপ কয়েলের ভিতর দিয়ে কত কারেন্ট যাবে? কারেন্টটা কি বেশি হবে নাকি একই থাকবে? বেশি হবে। থাকবে স্যার, একই থাকবে স্যার। বেশি হবে? না স্যার, বেশি হবে না একই থাকবে? একই থাকবে স্যার। একই থাকবে। কেন হ্যাঁ একই স্যার, থাকবে? কারণ এই কন্ট্যাক্টটা ক্লোজ হলে তো এখানে কোনো এই ভোল্টেজের কন্ট্যাক্ট কোনো ক্লোজ হলে ভেরিয়েশন তো হচ্ছে না এখানে স্যার। যে কারেন্টটা যাবে, এখানে কারেন্টের কোনো ভেরিয়েশন কখনোই আসবে না। জি এখানে স্যার। যতই ভেরিয়েশন হোক, কিন্তু এখানে তার ভেরিয়েশন আসবে না, কারণ এই কন্ট্যাক্টটার মাধ্যমে আমাদের ব্যাটারির থ্রুতে আমাদের ট্রিপ কয়েলটা কানেক্টেড। সো এই জায়গায় কারেন্টের ভেরিয়েশন আসবে না, সব সময় কারেন্টটা একই থাকবে। সো আমাদের ট্রিপ কয়েলটা সব সময় প্রোটেক্টেড থাকতেছে। আচ্ছা, এই যে কয়েলটা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি কন্ট্যাক্ট, এই অক্সিলারি কন্ট্যাক্টের কাজটা হচ্ছে, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের একটা অ্যাডিশনাল কন্ট্যাক্ট। সার্কিট ব্রেকারের তো একটা মেইন কন্ট্যাক্ট থাকবে, অর্থাৎ সেটার মধ্যে মুভিং কন্ট্যাক্ট, ফিক্সড কন্ট্যাক্ট থাকে। এটার সাথেও কিছু অক্সিলারি কন্ট্যাক্ট থাকে। এই অক্সিলারি কন্ট্যাক্টটা হচ্ছে নর্মালি ক্লোজ অবস্থায় থাকতে পারে অথবা নর্মালি ওপেন অবস্থাতেও থাকতে পারে। এই সার্কিট ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্টের কাজ হচ্ছে, যখন সার্কিটটা ট্রিপ করবে, ট্রিপ করলে অক্সিলারি কন্ট্যাক্টের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ক্লোজ থাকলে ওপেন হয়ে যাবে, ওপেন থাকলে ক্লোজ হয়ে যাবে। তার মানে আমাদের সার্কিটটা, এই সার্কিটটা যখন ট্রিপ করবে, সার্কিট ব্রেকার ওপেন হবে, ওপেন হলে অক্সিলারি কন্ট্যাক্টটা খুলে যাবে। খুলে গেলে ট্রিপ কয়েলে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। আমাদের তো ট্রিপ কয়েল সবসময় এনার্জাইজ রাখার দরকার নাই। আমাদের ট্রিপ করলে
আর এনার্জাইজড থাকার দরকার নাই এই কয়েলটা। সো আমাদের অক্সিলারি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে ট্রিপ করার সাথে সাথে, সার্কিট ব্রেকারের ওপেন হয়ে যাবে। সো এই পথেও কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। ট্রিপ কয়েলেও কারেন্ট থাকবেন, লাইনেও কারেন্ট থাকবে, মানে আমাদের পুরো সার্কিটটা কিন্তু এখন সেফ। স্যার হ্যালো, অপারেশনটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার আরেকবার একটু বলবেন স্যার, এই লাস্টের অক্সিলারি লাইনগুলো স্যার কন্ট্যাক্টটা আচ্ছা, কিভাবে খুলে যাচ্ছে আর কি স্যার ওভার কারেন্টের জন্য? অক্সিলারি কন্ট্যাক্টটার কাজটা আমি বলতেছি, আবার বলতেছি। সার্কিট ব্রেকার যখন এই অক্সিলারি কন্ট্যাক্টটা কার কন্ট্যাক্ট? এটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট। সার্কিট ব্রেকারের ভিতরে দুই ধরনের কন্ট্যাক্ট থাকে। একটাকে আমরা বলি মেইন কন্ট্যাক্ট। মেইন কন্ট্যাক্ট মানে কি, যেটার ভিতর দিয়ে সবসময় লাইন কারেন্ট যাবে, এটা আমি মেইন কন্ট্যাক্ট। এছাড়া সিগন্যালিং এর জন্য কিছু কন্ট্যাক্ট থাকে, যেটাকে আমরা বলি অক্সিলারি কন্ট্যাক্ট। অক্সিলারি কন্ট্যাক্টটা ক্লোজও থাকতে পারে, ওপেনও থাকতে পারে। আমরা কি করছি, এই যে সার্কিট ব্রেকারের যে অক্সিলারি কন্ট্যাক্টটা, এটার সাথে সিরিজে কানেক্ট করা হয়েছে। সার্কিট ব্রেকার যদি ট্রিপ করে, অক্সিলারি কন্ট্যাক্টের স্টেট চেঞ্জ হয়ে যাবে। এটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট। এটার কন্ট্যাক্ট পজিশনটা এমন ভাবে আছে যে সার্কিট ব্রেকার ট্রিপ করলে অক্সিলারি কন্ট্যাক্টের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ক্লোজ থাকলে ওপেন হবে, ওপেন থাকলে ক্লোজ হবে। সো এখানে আমরা কি করতেছি, মাধ্যমে এনার্জাইজড হবে। এনার্জি সার্কিট ব্রেকার তো ট্রিপ করবে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। যদি ওপেন হয়ে যায়, এই ট্রিপ কয়েলেও কারেন্ট ফ্লো করাটা বন্ধ হয়ে যাবে। সো ট্রিপ কয়েলটাও আমার সেফ থাকতেছে এবং লাইনটাও আমার সেফ থাকতেছে। এটা কি বোঝা গেছে? স্যার সার্কিট হ্যালো, ব্রেকার বোঝা ট্রিপ গেছে? আবার বলো কথাটা, কোশ্চেনটা আবার করো। স্যার সার্কিট ব্রেকার ট্রিপ করে যাওয়ার পরে ওখানে তো এমনিতেই ফল্ট রিমুভ হয়ে যাওয়ার পর তো আর কোনো কারেন্ট থাকছে না। তো স্যার অক্সিলারি কন্ট্যাক্ট ওপেন করে স্যার কারেন্ট মানে আরেকবার পাস করার ব্যাপারটা তাহলে স্যার কিভাবে আসবে? এটা এক্সট্রা সেফটির জন্য আমাদের যেন এই ট্রিপ কয়েলের ভিতরে কোনো কারেন্ট না যায়। হ্যাঁ, তুমি যে কথাটা বলছো সেটা ঠিক, যে কারেন্ট যখন জিরো হয়ে যাবে, কারেন্ট জিরো হয়ে গেলে তো আমাদের কি হবে, সিটি সেন্স করতেছে না। সিটি সেন্স না করলে রিলে তো কারেন্ট আর ডিটেক্ট করবে না। রিলে যদি ডিটেক্ট না করে, তাহলে তো তার নর্মালি ওপেন কন্ট্যাক্টটা আবার ওপেন হয়ে যাবে। তাহলেও তো এই সাইড দিয়ে আমাদের সার্কিটটা ব্রেক হয়ে যাচ্ছে। এরপরেও অ্যাডিশনাল একটা কন্ট্যাক্ট রাখা হয়, এটা সেফ রাখার জন্য, যে আমি কোনটা আগে হবে ওপেন। আগে তো সার্কিট ব্রেকার ওপেন হবে, সার্কিট ব্রেকার ওপেন হলে তো কারেন্ট ফ্লো করা বন্ধ, তার আগে তো হচ্ছে না। সো সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে এই অক্সিলারি কন্ট্যাক্টটাও ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডিশনাল কন্ট্যাক্ট, এটা তুমি ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। আর যদি না দাও, তাহলে সার্কিট ব্রেকার ওপেন হলো, ওপেন হওয়ার সাথে সাথে হলে সেখানে আর্ক ফর্মেশন হয়। আর্ক ফর্মেশন হওয়ার পরে আর্কটাকে এক্সটিংশন করতে হয়, তারপরে আমাদের ফল্ট কারেন্টটা ক্লিয়ার হয়, এর আগে কিন্তু ক্লিয়ার হয় না। সো সার্কিট ব্রেকার যখন ওপেন হচ্ছে, আর এই অক্সিলারি কন্ট্যাক্ট কিন্তু সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে, সো এখানে কিন্তু ট্রিপ কয়েলে আমাদের সাথে সাথে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই রিলের থ্রুতে যদি আমি ট্রিপ কয়েলে কারেন্ট ফ্লো করাটা বন্ধ করতাম, তাহলে তো আমার একটা ডিলে হতো। কেন ডিলে হতো? কারণ এখানে আর্ক ফর্ম করতো, এই আর্কটাকে আমরা এক্সটিংশন করতাম। আর্ক এক্সটিংশন করার পরে ফল কারেন্ট ফ্লো করা বন্ধ হতো, তারপরে সিটি কারেন্ট জিরো দেখতো, তারপরে রিলে ওপেন হতো, তারপরে আমাদের এই ট্রিপ কয়েলে কারেন্ট ফ্লো করা বন্ধ হতো। তার মানে এখানে একটা ডিলে হতো, কিন্তু এখানে কিন্তু কোনো ডিলে হবে না, কারণ ট্রিপ কয়েল এনার্জাইজড হওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। স্যার তাহলে অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার ওপেন হওয়ার পরে আমাদের রিলে যখন মানে কোনো কারেন্ট পাবে না, তখন আলটিমেটলি আমাদের মানে নর্মালি যে ওপেন অবস্থায় ছিল সেই ওপেন অবস্থাতেই আবার ব্যাক করবে। হ্যাঁ, রিলে যখন কোনো কারেন্ট পাবে না, তখন একবার তার নর্মালি ওপেন এর মানে কথাটা হচ্ছে নর্মাল অবস্থাটা, হেলদি অবস্থার পজিশন। আর যখন সিগন্যাল পাবে, তখন এটা অ্যাবনর্মাল কন্ডিশন, নর্মাল না। সো অ্যাবনর্মাল কন্ডিশনে তার কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে।
আর অক্সিলারি কন্ট্যাক্টটা হচ্ছে এটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশনে ওপেন হবে, যখন সার্কিটটা ট্রিপ করবে, ট্রিপ করার পরে অক্সিলারি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার, তার মানে যে স্যার এনার্জাইজটাকেই যেন ওই লাইনে না গিয়ে এইখানে ব্যাটারি মানে ট্রিপ সেট সার্কিটে চলে আসে, এটার জন্যই তো স্যার। হ্যাঁ হ্যাঁ, ট্রিপ কয়েল। এখন আমরা কি করতাম, আগে কি করতাম, এই যে ট্রিপ কয়েল বা ম্যাগনেটিক কয়েল, এটা সরাসরি আমরা যদি সিরিজে কানেক্ট করি তাহলে তো ট্রিপ কয়েলটাই আমাদের ড্যামেজ হয়ে যাবে। সো এটা না করে আমাদের এই সার্কিটের থ্রুতে আমরা ট্রিপ কয়েলটাকে এনার্জাইজ করতেছি, ঠিক আছে? সো তার ফলে ট্রিপ কয়েলে সব সময় কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু একই। ট্রিপ কয়েল মানে অক্সিলারি কন্ট্যাক্ট আর রিলে কন্ট্যাক্ট কি সেম স্টেটে থাকবে, মানে হেলদি অপশনে ওপেন আর অ্যাবনর্মালে ক্লোজ? এইভাবে রাখা হয়েছে, এটা হচ্ছে রিলে কন্ট্যাক্টটা হেলদি অবস্থাতে ওপেন রাখা হবে, আর এই হেলদি অবস্থাতে সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলটাকে ক্লোজ রাখা হবে, অক্সিলারি কন্ট্যাক্টরটাকে এই ক্লোজের সাথে এভাবে কানেক্ট করতে হবে। সো এই যদি এই অবস্থা বা এই সিনারিও যদি থাকে তাহলে এই সার্কিটটা প্রপারলি ফাংশন করবে, এই অবস্থায় রাখতে হবে ট্রিপ সার্কিটের অপারেশনের জন্য, ঠিক আছে? কিন্তু স্যার এটা তো যদি ওপেন থাকে তাহলে তো স্যার দুটো যদি একটা ওপেন একটা ক্লোজ থাকে তাহলে তো সার্কিটটা ফুলফিল হলো না, তাহলে ওই হ্যাঁ, এনার্জাইজ ফুলফিল কখন হবে বলো? এনার্জাইজড আমি হবে তোমার যখন কথায় আসতেছি, দেখো একটু খেয়াল করো, আমি পয়েন্টগুলো বলতেছি, তারপরে তুমি দেখো, যদি না বুঝতে পারো তখন বল। ফার্স্টে কি হবে? ফল্ট হবে, এই যে ফল্ট হলো, ফল্ট অকার্স, তার মানে কি ফল্ট কারেন্ট ফ্লো করা শুরু করলো। এরপরে কি হবে? সিটিপিটি সেন্স করলো, সিটিপিটি যেই সেন্স করলো সাথে সাথে রিলে কিন্তু সিগন্যাল পাবে, তার মানে সিগন্যাল পাওয়ার সাথে সাথে তার নর্মালি ওপেন কন্ট্যাক্টটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। সিগন্যাল যদি না পায়, এই 5 অ্যাম্পিয়ার যদি কারেন্ট না যায় তাহলে কিন্তু ক্লোজ হবে না। না স্যার। সো যেই কারেন্ট আসলো সাথে সাথে কন্ট্যাক্ট ক্লোজ হয়ে গেল, তার মানে ক্লোজ হওয়ার সাথে সাথে কিন্তু এখন কি হবে? আমাদের এই ট্রিপ কয়েলটা এনার্জাইজড হয়ে যাবে। এর পরের পোর্শনে কি হবে? ট্রিপ কয়েলটা এনার্জাইজড হয়ে যাবে, তার মানে এই যে দেখো এখন ট্রিপ কয়েলটা কিন্তু এনার্জাইজড হয়ে গেল, জি স্যার। ঠিক আছে? এখন এনার্জাইজ যখন হবে ট্রিপ কয়েল, তখন এটা কি হবে? মুভিং কন্ট্যাক্টটা কিন্তু দূরে সরে যাবে। কেন দূরে সরে যাবে? যেহেতু মেকানিক্যাল সাপোর্ট সরে যাচ্ছে, সো মুভিং কন্ট্যাক্ট দূরে সরে যাওয়ার কারণে আমাদের এখানে আর্ক ফর্মেশন হবে। আর্কিং হওয়ার পরে কি হবে? যে এই আর্কটাকে আমাদের নিভাতে হবে, আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাধ্যমে আমরা আর্কটাকে ইন্টারাপশন করি, ঠিক আছে? সো এখন কি কন্ট্যাক্ট স্টার্টস টু অ্যাপার্ট এন্ড আর্ক ইজ ড্রন বিটুইন দ্য কন্ট্যাক্টস অফ সার্কিট ব্রেকার। সো আর্ক ডেভেলপ করলো। এখন আর্কটাকে আমরা কোথায় নিভাবো? আর্ক ইজ এক্সটিংগুইশড এট দ্য ইনসাইড when fault AC current becomes 0। এর মানে হচ্ছে যে এখানে দেখো, এটা হচ্ছে একটা আমাদের এসি সিগন্যাল, এই যে এসি ফল্ট কারেন্ট, এই এসি ফল্ট কারেন্টের ক্ষেত্রে আমরা জানি কি এসির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। 50 হার্টজ মানে 1 সেকেন্ডে সে 50 এর সাইকেল হচ্ছে 50টা। কি হবে? আমাদের এই অক্সিলারি কন্ট্যাক্টটাকে খুলে দিবে। অক্সিলারি কন্ট্যাক্ট যদি ওপেন হয়ে যায়, এই ট্রিপ কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ট্রিপ কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে গেলে আমাদের এই কয়েলে কোনো কারেন্ট নাই, সো আমাদের সার্কিট ব্রেকার কিন্তু ওপেন। সার্কিট ব্রেকার ওপেন করার জন্য ট্রিপ কয়েল এনার্জাইজের দরকার ছিল। সো এখন এর ভিতরে দিয়ে কিন্তু আর কারেন্ট ফ্লো করতেছে না। আচ্ছা, এখন এরপরে আর সো এখন আর্ক ডেভেলপ করলো। আর্কটাকে আমরা কি করব? ইন্টারাপশন করব। কোন পয়েন্টে? i = 0 তে ইন্টারাপশন করব। যখন ইন্টারাপশন কমপ্লিট হয়ে গেল তখন এখান দিয়ে কারেন্ট ফ্লো করা 0 হয়ে গেল। কারেন্ট ফ্লো করা যখন 0 হয়ে যাবে তখন এই রিলে কন্ট্যাক্টটা আবার আগের পজিশনে ব্যাক করবে। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। স্যার তাহলে i = 0 এটা আমরা কি মানে কি লেভেলের ফ্রিকোয়েন্সি দিচ্ছি তার উপর টাইম ধরে কি আমরা এটা করব এরকম কিছু, মানে এই মানে আইটা কোথায় 0 হবে এটা ডিটারমাইন করব কিভাবে স্যার? i = 0 এর জন্য আমার কি লাগবে তাহলে? i = 0 দিতে পারার জন্য একটা
জিরো ক্রসিং ডিটেক্টর লাগবে। হ্যাঁ স্যার, তাহলে ঠিক আছে স্যার। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না স্যার আপনার। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার, জি জি স্যার। স্যার কথা বুঝতে পারবো এখন। সরাসরি নেটওয়ার্কের কাছে চলে আসছি, এখন অসুবিধা হবে না। নেক্সট ক্লাস থেকে আমি একেবারে কানেকশন দিয়ে রাখবো। এখন যেহেতু ওয়াইফাই কানেকশন, এই জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে। এখন পরে আমরা সরাসরি কেবল দিয়ে কানেকশন দিয়ে তারপরে ক্লাস করব। আচ্ছা, সো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা দেখো। না স্যার, ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, সো নেক্সট ইয়েতে চলে যাই আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, যেটাকে আমরা বলতেছি আরসিডি, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, অথবা এটাকে আমরা আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বলি। আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার দিয়ে দুই ধরনের প্রোটেকশন দিই, যেটা বললাম, একটা হচ্ছে শর্ট সার্কিট, একটা ওভারলোড প্রোটেকশন। কিন্তু এই শর্ট সার্কিট বা ওভারলোড প্রোটেকশন যে দিচ্ছি, এটা কাকে প্রোটেকশন দিচ্ছি? এটা ইকুইপমেন্টকে প্রোটেকশন দিচ্ছি। এটা কিন্তু এখানে কিন্তু আমরা কোনো হিউম্যান সেফটির কোনো অপশন কিন্তু রাখছি না। ফর এক্সাম্পল, একটা সার্কিট ব্রেকার ধরো 10 অ্যাম্পিয়ারের। এখন 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার যদি হয়, তাহলে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট কিন্তু এটা কন্টিনিউয়াসলি এটার ভিতর দিয়ে ফ্লো করলেও সার্কিট ব্রেকারটা কিন্তু ট্রিপ করবে না। এখন একজন মানুষ যদি গিয়ে একটা লাইভ কন্ডাক্টরকে টাচ করে, লাইভ কন্ডাক্টরকে টাচ করলে কি হবে? সে শকড হবে। সো একটা মানুষের ভিতরে যদি 500 মিলি অ্যাম্পিয়ারও কারেন্ট যায়, তাহলে তার এটা ডেথ হওয়ার জন্য এটা যথেষ্ট কারেন্ট। সো এই কারেন্টে আমাদের কিন্তু সার্কিট ব্রেকার কিন্তু ট্রিপ করবে না, যেহেতু এটা খুবই অল্প কারেন্ট। এই কারেন্টে সার্কিট ব্রেকার ট্রিপ করবে না। কিন্তু এখানে তার মানে কি হচ্ছে, যে আমি যদি টাচ করি একটা লাইভ কন্ডাক্টরকে, তাহলে আমি শক খাবো, কিন্তু সার্কিট ব্রেকার ট্রিপ করবে না। তার মানে এখানে যেই টাচ করুক না কেন, সে অবশ্যই মারা যাবে। সো এই কারণে আমাদের কি করতে হবে? আমাদেরকে এমন একটা ডিভাইস ডিজাইন করতে হবে যে সার্কিটটা খুবই অল্প কারেন্টে ট্রিপ করবে। এমনভাবে ডিজাইন করতে হবে যেন অল্প কারেন্টে ট্রিপ করলেও শর্ট সার্কিট হলে লোড কারেন্টে যেন ট্রিপ না করে। লোড কারেন্টে ট্রিপ করবে না, কিন্তু লিকেজ কারেন্টে ট্রিপ করবে। যদি লিকেজ হয়, লিকেজে কোনো কারেন্ট যদি এটার ভিতর দিয়ে যায়, তাহলে সেটা ট্রিপ করবে। আর শর্ট সার্কিট হলে বা ওভারলোড হলে সে ট্রিপ করবে না। শর্ট সার্কিট এবং ওভারলোডের জন্য আমাদের এটার সাথে অ্যাডিশনাল মিনিয়েচার সার্কিট ব্রেকার কানেক্ট করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা, এখানে যে ডবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার, এই পাশে এটা ডবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার, আর এখানে আছে আমাদের আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বা আরসিডি। এটাকে ইএলসিবিও বলে, আরসিডিও বলে। আরসিডি মানে হচ্ছে রেসিডুয়াল কারেন্ট ডিভাইস বা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এটা খুবই অল্প কারেন্ট। এখানে যদি তোমরা দেখতে পারো যে এখানে দেখবা 0.03 অ্যাম্পিয়ার, মানে খুবই অল্প কারেন্টে এটা অপারেট করে। এখন আসো এটা কিভাবে অপারেট করে সেই জিনিসটা এখন আমরা একটু দেখি। So residual current protective device protect against dangerous electrical shock caused by indirect contact. সো যদি আমাদের কোনো লিকেজ কারেন্ট, অনেক সময় আমরা কি করি, সিপিইউ এর বডি টাচ করলে, যদি আমাদের বাসায় কম্পিউটার থাকে, ডেস্কটপ থাকে, সেখানে আমরা দেখছি যে অনেক সময় সিপিইউ এর বডিতে যে আমরা টাচ করি, তাহলে কিন্তু আমরা শক খাই। এটা কিন্তু খুবই অল্প কারেন্ট। সো এই অল্প কারেন্টটা তার মানে কি? এটা লিকেজ হচ্ছে, এই কারেন্টটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট। এই কারেন্টটা যদি আমরা টাচ করি, শক খাবো। যদি কারেন্টের ম্যাগনিটিউডটা বেশি থাকে, তাহলে আমাদের এটা আমরা অনেক বেশি শক খাবো এবং মারাও যেতে পারি। তো এই কারেন্টে যাতে করে কেউ শক না খায় অথবা মারা যাতে না যায়, সে কারণে আমাদের যে সার্কিট ব্রেকারটা লাগবে সেটাকে আমরা বলতেছি এই ইএলসিবি বা আরসিডি। তো এখানে আমরা দেখো, দে আর ইউজ ফর পার্সোনাল মেটেরিয়ালস অ্যান্ড ফায়ার প্রোটেকশন। এই লিকেজ কারেন্টের জন্য কিন্তু আগুনও ধরে যেতে পারে সিস্টেমের ভিতরে। অনেকক্ষণ ধরে যদি কারেন্টটা ফ্লো করে, তখন এটার ভিতরে আগুনও ধরে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। তো এই আরসিডি দিয়ে কিভাবে আমরা প্রোটেকশন দিই সেটা সার্কিটটা এখন একটু দেখি। কথা শোনা যাচ্ছে তো না? জি স্যার। স্যার এখন কোনো প্রবলেম হচ্ছে না স্যার, স্মুথলি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। সো এখন আমরা দেখি যে আরসিডি দিয়ে কিভাবে আমরা এটা প্রোটেকশন দিই। এই আরসিডির ভিতরে আছে একটা টরয়েডাল ট্রান্সফর্মার। এটাকে আমরা বলি টরয়েডাল ট্রান্সফর্মার বা কোর ব্যালেন্স ট্রান্সফর্মার। এই যে এখানে দেখো একটা ট্রান্সফর্মার দেখা যাচ্ছে, এটাকে আমরা বলতেছি টরয়েডাল ট্রান্সফর্মার বা কোর ব্যালেন্স ট্রান্সফর্মার।
এখানে কি করতেছি আমরা, এখানে আমাদের লাইন সাইড, এটা কি সাইড, এটা হচ্ছে নিউট্রাল সাইড। সো এখানে আমাদের এটাও কিন্তু টরয়েড, এই যে সার্কিট ব্রেকারটা এটা কিন্তু ডবল পোল সার্কিট ব্রেকার। এই যে এখানে একটা পোল, এখানে একটা পোল, এটা 2 পোল সার্কিট ব্রেকার। সো এই 2 পোল সার্কিট ব্রেকারের সাথে আমাদের কি কানেক্টেড, এই টরয়েডাল ট্রান্সফরমারটা কানেক্টেড। আমরা কানেকশনটা যদি একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে লাইন সাইড এসে তারপর একটা পোল আসবে ব্রেকারের পোল আসার পরে আমাদের এই টরয়েডাল ট্রান্সফরমারটা আসবে। এটা কিন্তু এই আরসিডি বা আমাদের আর্টক্লিকের সার্কিট ব্রেকারের ভিতরে, এই ট্রান্সফরমারটা কিন্তু বাইরে না, এটা ভিতরে, এই ট্রান্সফরমারটা ওই আরসিডির ভিতরে। তারপরে কি হচ্ছে, লাইন থেকে আসতেছে এই ট্রান্সফরমারে ওয়াইন্ডিং এ গেল, ওয়াইন্ডিং এ যাওয়ার পরে কোথায় যাবে, লোডে যাওয়ার পরে কোথায় যাবে, আবার সেই ট্রান্সফরমারে ব্যাক করবে, এই ট্রান্সফরমারে ব্যাক করে ওয়াইন্ডিং এর মাধ্যমে গিয়ে কোথায় চলে যাবে, নিউট্রালে চলে যাবে। তার মানে লাইন আসলো, টরয়েডাল ট্রান্সফরমারে ঢুকলো, লোডে গেল, লোড থেকে আবার টরয়েডাল ট্রান্সফরমারে ঢুকে তারপরে নিউট্রালে চলে গেল। সো এই হচ্ছে কি আমাদের কানেকশনটা, এটা হচ্ছে কানেকশন। এখন এটা কিভাবে কাজ করে, ধরো এই জায়গায় লাইন কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে, ধরলাম এই লোড কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটা 10 অ্যাম্পিয়ারের একটা লোডকে আমরা প্রোটেকশন দিচ্ছি। সো 10 অ্যাম্পিয়ার কারেন্ট তার মানে কি এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ঢুকে তাহলে কি হবে, এটা লোডে যাবে, 10 অ্যাম্পিয়ার কারেন্টটা যাবে কোথায়, লোডে। একটু ওয়েট করো। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, যে এখানে আমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকবে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ঢুকে, লোড কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার হয়, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, টরয়েডাল ট্রান্সফরমার হয়ে আবার লোডে যাচ্ছে, লোডে গিয়ে আবার কি করবে, এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু বের হয়ে যাবে। সো 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। সো 10 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এই টরয়েডাল ট্রান্সফরমারে একটা ফ্লাক্স ইনডিউস হবে, যেটাকে আমরা বলতেছি ধরো +5, আবার যেটা বের হয়ে যাবে এখানে কারেন্টের ডিরেকশনটা কিন্তু অপোজিট। সো কারেন্টের ডিরেকশন যদি অপোজিট হয় তাহলে এখানে যে ফ্লাক্সটা ইনডিউসড হবে সেটা কি হবে, সেম না অপোজিট? অপোজিট স্যার, অপোজিট। কারণ কারেন্ট এই দিক দিয়ে ঢুকছে কি লেফট টু রাইট। তো খেয়াল করে দেখো, এটা লাইন থেকে যেটা কারেন্টটা ঢুকছে সেটা হচ্ছে লেফট টু রাইট, আর এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা কি রাইট টু লেফট। সো এর জন্য যে ফ্লাক্সটা হবে এই টরয়েডাল ট্রান্সফরমারের ভিতরে, আর এর জন্য যে ফ্লাক্সটা হবে সেটা হবে কি সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন। সো ডিরেকশন অপোজিট হওয়ার কারণে এই কোরের ভিতরে কি কোনো ফ্লাক্স ইনডিউসড হবে? না স্যার, কারণ +5 -5 ইকুয়াল টু কি হবে, জিরো। তার মানে এই যে এখানে এটা দেখো, এই টরয়েডাল ট্রান্সফরমারের এই পাশে আমাদের আরেকটা সেকেন্ডারি ওয়াইন্ডিং কানেক্টেড, এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে আমাদের একটা রিলে কানেক্টেড, এটাও কিন্তু সার্কিট ব্রেকারের ভিতরে, এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের সার্কিট ব্রেকারের ভিতরে, ঠিক আছে। সো এটাকে আমরা কনস্ট্রাকশনটাকে আমরা বাইরে বের করে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো এখানে আমাদের শুধুমাত্র আমি যদি দেখাই একটু, পুরা জিনিসটা কিন্তু আমাদের এই ভিতরে আর কি, ঠিক আছে। সো এখানে এই পুরা সিস্টেমটাই কিন্তু ভিতরে, শুধুমাত্র কি কি টার্মিনাল বের হওয়া থাকবে, শুধু লাইনটা বের হওয়া থাকবে আর নিউট্রালটা বের হওয়া থাকবে, আর দুইটা টার্মিনাল বের হওয়া থাকবে যেখানে আমরা লোডটা কানেক্ট করব। সো এখানে আমরা লোডটা কানেক্ট করব, এই পাশে আমরা লোডটা কানেক্ট করব, শুধু এই টার্মিনাল দুইটা বের হয়ে থাকবে আর এই টার্মিনাল দুইটা বের হয়ে থাকবে। এক সাইডে লাইন কানেক্ট করব, এক সাইডে নিউট্রাল কানেক্ট করব, আর আরেক সাইডে আমরা এই লোড কানেক্ট করব, আর মাঝখানে হচ্ছে কি আমাদের এই সিস্টেমটা। সো এখন যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে এই যখন আমাদের নর্মাল হেলদি সিস্টেমে যে কারেন্ট ঢুকবে সেই কারেন্টটি কিন্তু বের হয়ে আসার কথা, কিন্তু এখন যদি কোনো কারণে লিকেজ হয়, ঠিক আছে, লিকেজ মানে কি, ধরো এই দিক দিয়ে কোনো লিকেজ কারেন্ট যাচ্ছে, সো এখানে এটা কোনো কারণে এখানে লিকেজ দিয়ে আমাদের গ্রাউন্ডে কারেন্ট যাচ্ছে, ধরে নিচ্ছি এইদিকে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার ঢুকলো, লোডে গেল, এই দিকে কারেন্টের ভ্যালুটা খুব কম, ধরলাম এখানে আমাদের কারেন্ট যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, তাহলে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এদিক দিয়ে বাইপাস হয়ে যায় তাহলে টরয়েডাল ট্রান্সফরমারের ভিতরে বাকি কারেন্ট কত যাবে, 9.5। 9.5। তার মানে এখন কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে কিন্তু বের হচ্ছে কিন্তু 9.5 অ্যাম্পিয়ার, তার মানে 0.5 অ্যাম্পিয়ার লিকেজ কারেন্ট। সো এই কারেন্টটাই আমাদের কিন্তু যদি এখানে কেউ টাচ করে তাহলে সে অবশ্যই শক খাবে। সো এই শক খাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, প্রোটেকশন দিতে হবে। সো এখন দেখো এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে কি এখানে যে ফ্লাক্সটা হবে 9.5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এটার ভিতর দিয়ে যায় তাহলে ফ্লাক্সটা কি একই হবে না কম হবে না বেশি হবে? একই হবে না স্যার, ফ্লাক্স 10 অ্যাম্পিয়ারের জন্য যে ফ্লাক্সের ম্যাগনিটিউড হবে 9.5 অ্যাম্পিয়ারের জন্য কি ফ্লাক্সের ম্যাগনিটিউড সেম হবে? না স্যার, কম হবে স্যার। স্যার কম হবে স্যার।
তাহলে যদি কম হয় তাহলে এখানে যে ফ্লাক্সটা হবে এবং এখানে যে ফ্লাক্স, তার মানে কি তার রেজাল্টেন্ট একটা ফ্লাক্স এই কোরের মধ্যে ইনডিউসড হবে। এই কোরের মধ্যে যদি একটা ফ্লাক্স ইনডিউসড হয়, এই ফ্লাক্সটা কি করতেছে, এই যে ওয়াইন্ডিংটাকে কাট করবে, তার ফলে কি হবে, এর দুই পাশে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। আর এখানে কি কানেক্টেড, একটা রিলে কানেক্টেড। এই রিলের কাজ কি, এই রিলের কাজ হচ্ছে আমাদের এই সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে যাতে করে এই সেই মেকানিক্যাল সাপোর্টটাকে খুলে দেয় এবং আমাদের এই যে কন্টাক্ট পয়েন্টটা আছে এই কন্টাক্ট পয়েন্টটা যাতে ওপেন হয়ে যায়। সো এই কন্টাক্ট পয়েন্টটার সাথে সাথে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। সো এই হচ্ছে গিয়ে অপারেশনটা কি বোঝা গেছে? হেলদি কন্ডিশনে আমাদের যে যত কারেন্ট ঢোকার কথা তত কারেন্টই বের হবে। সো এখানে ভোল্টেজ ইনডিউসড হবে কত, 0, যেহেতু এখানে কোনো ফ্লাক্স লিঙ্কেজ নাই। সো রিলে কোনো ভোল্টেজ চেঞ্জ করবে না, সো আমাদের সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে না। কিন্তু যখনই লিকেজ কারেন্ট যাবে, লিকেজ কারেন্ট যাওয়ার সাথে সাথে কি হবে, আমাদের এখানে একটা ফ্লাক্স ইনডিউসড হবে। সো ফ্লাক্স ইনডিউস হলে আমাদের রিলে অপারেট করবে, রিলে অপারেট করলে আমাদের সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। বোঝা গেছে এটা? অপারেশনটা কি বুঝতে পারছো? সো এখানে দেখো রিলে এখন কারেন্টটাকে সেন্স করতেছে, রিলে কারেন্টটাকে সেন্স করার সাথে সাথে কি করবে, সে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিচ্ছে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাচ্ছে। সো ফর কারেন্টটা কিন্তু এখন কেউ যদি টাচ করে সাথে সাথে আমাদের সার্কিট ব্রেকার কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসো, দেখো এখানে একটু খেয়াল করে যে এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড, এই রেজিস্ট্যান্সের সাথে একটা টেস্ট বাটন কানেক্টেড। এই বাটনটার কাজটা কি? সো এখানে নর্মাল হেলদি কন্ডিশনে এটা টেস্ট বাটন, তার মানে এই বাটনটা থাকবে বাইরে। আমরা আগে যে ইয়েটা দেখেছিলাম, সার্কিটটা দেখেছিলাম, সেখানেও দেখেছিলাম যে এরকম একটা টেস্ট বাটন। আমরা যদি আগের স্লাইডে চলে যাই, একটু খেয়াল করো, এই যে এখানে দেখো একটা টেস্ট বাটন আছে, এই জায়গায় একটা ছোট টেস্ট বাটন আছে। এখানে আমরা একটু দেখি, একটু হাইলাইট করে দিই জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে কি আমাদের টেস্ট বাটনটা, এই যে এখানে টেস্ট লেখা আছে। সো এই বাটনটা হচ্ছে সেটা, আর ভিতরে কিন্তু টরয়েডাল ট্রান্সফর্মার আছে, ঠিক আছে? সো এটা 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 হচ্ছে শুধু বাইরে টেস্ট বাটনটা থাকবে। আচ্ছা, এখন আমরা আমাদের আগের স্লাইডে চলে যাই। সো প্রথমে কি হলো, হেলদি কন্ডিশনে যে কারেন্ট যাবে সে কারেন্টই ব্যাক করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন লিকেজ কারেন্ট আসলো, আনব্যালেন্স ক্রিয়েট হলো, সো রিলে একটা ভোল্টেজ সেন্স করবে, যার ফলে সে কন্ট্যাক্টকে সিগন্যাল দিবে, সো কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে। এখন যদি আমরা এই টেস্ট বাটনটা প্রেস করি, টেস্ট বাটন মানে হচ্ছে এই টেস্ট বাটন প্রেস করলে কি হবে, দেখো এই টেস্ট বাটনটা কোথায় কানেক্টেড, এই যে লাইনটা আসলো, লাইনটা এসে টরয়েডাল ট্রান্সফরমারের ভিতরে যে ঢুকলো, ঢোকার পরে এখানে কিন্তু তার দুইটা পাথ, একটা হচ্ছে লোডের থ্রুতে যাওয়া আর একটা হচ্ছে রেজিস্ট্যান্সের থ্রুতে যাওয়া। নর্মাল হেলদি কন্ডিশনে আমাদের টেস্ট বাটনটা কিন্তু ওপেন অবস্থায় থাকবে, তার মানে এদিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়ে কখনোই কোনো কারেন্ট যাবে না। কিন্তু যখন আমি এই বাটনটাকে প্রেস করব, বাটনটাকে প্রেস করার সাথে সাথে কি হবে, আমার কিন্তু দুইটা পাথ চলে আসতেছে, একটা হচ্ছে এই পাথ আরেকটা হচ্ছে এই পাথ। সো দুইটা পাথ ক্রিয়েট হয়ে যাওয়ার ফলে কিন্তু এখন ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যখন ঢুকলো, এখন এদিক দিয়ে একটা পাথ, এই পাথে যে কত কারেন্ট যাবে সেটা ডিপেন্ড করতেছে এই রেজিস্ট্যান্সের উপরে। এখন রেজিস্ট্যান্সটা যদি বেশি হয় তাহলে এখান দিয়ে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা কমে যাবে। সো আর বাকি যে বাকি কারেন্টটা কোথা দিয়ে যাবে, এই লোডের ভিতর দিয়ে যাবে। এখন ধরো যে এই দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে 9.5 অ্যাম্পিয়ার কারেন্ট লোডে দিয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমরা এমনভাবে চুজ করব যেন এই কারেন্টের ম্যাগনিটিউডটা কম থাকে। কারণ কি, কত কম, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা অবশ্যই হতে হবে মানুষের যে রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্সের থেকে বেশি। কারণ কি, এই মানুষের রেজিস্ট্যান্স থেকে যদি বেশি হয় তাহলে এখান দিয়ে কারেন্টটা কম যাবে, ঠিক আছে? কারেন্ট কম গেলে এই কারেন্টটাকে সেফলি, এই কারেন্টে আমাদের যেন সার্কিট ব্রেকারটা ট্রিপ করে সেটা করছে কিনা সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। এই জন্য হিউম্যান রেজিস্ট্যান্সের থেকে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটু বেশি হতে হবে। সো বেশি হওয়ার ফলে দেখো এখন কারেন্টের ভ্যালুটা কিন্তু এখন এই পাত দিয়ে একটা লিকেজ কারেন্ট যাচ্ছে। সো 10 অ্যাম্পিয়ার ঢুকছে, ধরো 0.5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেল, আর 9.5 অ্যাম্পিয়ার যাচ্ছে এদিক দিয়ে, তাহলেও কিন্তু আমাদের একটা আনব্যালেন্স কন্ডিশনটা ক্রিয়েট হচ্ছে। আনব্যালেন্স কন্ডিশনটা ক্রিয়েট হওয়ার ফলে আমাদের এই রিলেটা সেন্স করবে, রিলে সেন্স করার সাথে সাথে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে, সার্কিট ব্রেকার অপারেট করবে। এই টেস্ট বাটনের অবজেক্টিভটা হচ্ছে, আমরা তো হেলদি কন্ডিশনে, আমরা যখন হেলদি কন্ডিশন তখন তো আমরা চেক করার তো কোনো উপায় নাই আসলেও যে এই সিস্টেমটা কাজ করছে কি করছে না। সো এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কাজ করে কি না সেটা বোঝার জন্য আমাদের এই টেস্ট বাটনটা ইউজ করা হয়েছে।
এই টেস্ট বাটনটার অবজেক্টিভ হচ্ছে যে এটা এনশিওর করা যে এই সার্কিট ব্রেকারটা প্রপারলি কাজ করছে। এটা কি বুঝতে পারছো? সার্কিট ব্রেকারটা নাকি রিলেটা হচ্ছে মানে রিলেটাকে ওভারঅল সার্কিট ব্রেকারটা ভিতরে তো রিলে থাকবে, সার্কিট ব্রেকার থাকবে, ভিতরে রিলে থাকবে একটা। হ্যাঁ, সো ওভারঅল সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা, এই ডিভাইসটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা এনশিওর করা। এটা হচ্ছে এই টেস্ট বাটনের কাজ। বোঝা গেছে? আচ্ছা, সো এটা লিকেজ হলে তো এটা অপারেট করবেই, আর টেস্ট বাটনটা দিয়ে আমরা চেক করতে পারি যে সার্কিটটা ঠিকমতো কাজ করছে কিনা, আমাদের ডিভাইসটা ঠিকমতো কাজ করছে কিনা। সো যখন কাজ করবে তখন আমাদের কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে এবং সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। সো আরসিডির বেসিক প্রিন্সিপাল যেটা আছে, যেটা বললাম আমরা, সেটা এখানে লেখা আছে। এটা তোমরা, আমি তো অলরেডি ক্লাস লেকচার দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নিবা যে এখানে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কিভাবে আরসিডি বা টেস্ট সার্কিটটা কেন, এই যে এখানে যে পুশ বাটনটা দেওয়া হয়েছে, এই পুশ বাটনটা কেন দেওয়া হয়েছে এবং কিভাবে এটা কাজ করে। সো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, এর পরের টপিকস আমরা চলে আসি, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন, যেটাকে আমরা বলতেছি RCBO, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। আমরা কি চাই? আমরা চাই ইকুইপমেন্টের সেফটিও, হিউম্যান সেফটিও, আমরা দুইটা প্রোটেকশনই চাই। ইকুইপমেন্টেরও প্রোটেকশন চাই, হিউম্যানও প্রোটেকশন চাই, ঠিক আছে, সব কিছু চাই আমরা। সো আমরা এখানে এই জন্য আমাদের দুইটা প্রোটেকশনই কিন্তু দিতে হবে, আমাদের ইকুইপমেন্টের সেফটি দিতে হবে এবং হিউম্যান সেফটিও দিতে হবে। সো এই জন্য আমাদের এই দুইটাকে কম্বাইন্ড আকারে একটা সার্কিট ব্রেকার পাওয়া যায়, যেটাকে আমরা বলি RCBO, যেটার মানে হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। তার মানে এটা ওভারলোড প্রোটেকশনও দিবে প্লাস হিউম্যান সেফটিও দিবে, এটার সাথে অ্যাডিশনাল শর্ট সার্কিট প্রোটেকশনও থাকবে। সো সবগুলো প্রোটেকশনই কিন্তু আমার থাকবে। তার মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার বলতে পারো এটা তুমি, যে মিনিয়েচার সার্কিট ব্রেকার প্লাস RCB ইকুয়াল টু হচ্ছে RCBO, দুইটার কম্বাইন্ড ফর্মকে আমরা একসাথে বলি RCBO। এটা একটা প্যাকেজ আকারে পাওয়া যায়, একটা ডিভাইস হিসেবে পাওয়া যায়, সেই জন্য এটার নাম হচ্ছে RCBO। তুমি দুইটা আলাদা সেপারেট ডিভাইসও কানেক্ট করতে পারো, আবার একসাথেও কানেক্ট করতে পারো। এটা কি বোঝা গেছে RCBO অপারেশনটা? জি স্যার, জি স্যার। এটার ভিতরে ওই সেম জিনিস থাকবে, ম্যাগনেটিক কয়েল থাকবে, বায়োমেটালিক স্ট্রিপ থাকবে এবং টরয়েডাল ট্রান্সফর্মার থাকবে। সো তিনটা জিনিস থাকবে এখানে, ঠিক আছে। মিনিয়েচার সার্কিট ব্রেকারের ভিতরে যেমন দুইটা জিনিস থাকতো, RCBর ভিতরে যেমন টরয়েডাল ট্রান্সফর্মার থাকতো, আর এখানে থাকবে তিনটা কম্পোনেন্টই। So they are used to protect a particular circuit instead of having a single RCB for the whole building. Generally, these are used for more often in commercial building than domestic ones. So domestic use সাধারণত এটা ইউজ করা হয় না, এটা নরমালি কমার্শিয়াল ইউজের জন্য এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। ডোমেস্টিক ইউজ করা ভালো, যদি ডোমেস্টিক ইউজ করা মানে, কারণ এটা তো আমরা বুঝতেই পারতেছি আরসিডির জন্য আমাদের আলাদা কস্টিং বেড়ে যাবে, কিন্তু ডোমেস্টিক ইউজের জন্য এটা অবশ্যই করা উচিত, কারণ হিউম্যান সেফটি সবসময় আমাদের এক নম্বরে আসা উচিত। আচ্ছা, এরপরে আসো মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো আমরা দেখলাম মিনিয়েচার সার্কিট ব্রেকার দেখার পরে আমরা কি বলছিলাম, মিনিয়েচার সার্কিট ব্রেকার আপ টু 100 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টে অপারেট করে, এর উপরে কারেন্টে এটাকে আমরা অপারেট করাই না। প্রত্যেকটা প্রোটেক্টিভ ডিভাইসেরই কিন্তু একটা কারেন্ট ক্যারিং লিমিট থাকে, যে কত কারেন্ট, ম্যাক্সিমাম কত কারেন্ট পর্যন্ত সে অপারেট করবে, এর বেশি কারেন্ট কিন্তু আমরা দিতে পারি না, দিলে আমাদের কিন্তু আমাদের প্রোটেক্টিভ ডিভাইসটাই ড্যামেজ হয়ে যাবে। সো মিনিয়েচার সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি হচ্ছে 100 অ্যাম্পিয়ার, এর উপরে আমরা কারেন্টে উপরের যদি লোড হয় তাহলে এটা দিয়ে আমরা অপারেট করাই না। সো সেক্ষেত্রে আমাদেরকে এমন একটা সার্কিট ব্রেকার লাগবে যার ক্যাপাসিটি তার থেকেও বেশি। সো এরপরে যে সার্কিট ব্রেকারটা আসছে, সেই সার্কিট ব্রেকারটাকে আমরা বলি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, MCCB, যেটা MCB পরের ভার্সন, যেটাকে আমরা বলতেছি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। অর্থাৎ এটার কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি মিনিয়েচার সার্কিট ব্রেকারের থেকে বেশি। কত বেশি? এটা আপ টু 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টকে ইন্টারাপ্ট করতে পারে, আপ টু 1000 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো এটার ক্যাপাসিটিটা বেশি। সো ক্যাপাসিটি বেশি করতে হলে আমার কি করতে হবে? ক্যাপাসিটি বেশি করতে হলে যেহেতু কারেন্ট বেশি যাচ্ছে, সো আইস করার লস বেশি হবে, হিট বেশি হবে। সো হিট যদি বেশি হয় তাহলে আমাদের ইনসুলেশন বাড়াতে হবে, তার মানে তার সাইজটা কি হবে, মিনিয়েচার সার্কিট ব্রেকারের থেকে বড় হবে। তার মানে তার ইনসুলেশন স্ট্রেংথটা যেহেতু কারেন্ট সে বেশি ক্যারি করতেছে, সেজন্য আমাদের তার সাইজটা বড় হবে। এবং নর্মালি আমাদের মোল্ডেড কেস সার্কিট ব্রেকারগুলো হয় 3 ফেজ। মিনিয়েচার সার্কিট ব্রেকার
মিনিয়েচার সার্কিট ব্রেকার যেরকম শুধুমাত্র সিঙ্গেল ফেজ হয়, কিন্তু মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আমাদের যেটা বলতেছিলাম যে মিনিয়েচার সার্কিট ব্রেকার নর্মালি সিঙ্গেল ফেজ হবে, বাট মোল্ডেড কেস সার্কিট ব্রেকার হবে 3 ফেজ। তো 3 ফেজে আমাদের কয়টা বাইমেটালিক স্ট্রিপ থাকবে? প্রত্যেকটা ফেজের জন্য আলাদা আলাদা বাইমেটালিক স্ট্রিপ থাকবে, প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা ম্যাগনেটিক কয়েল থাকবে, প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা আর্ক এক্সটিংগুইশিং চেম্বার থাকবে। সো যেহেতু এটা 3 ফেজ। আচ্ছা, আর মিনিয়েচার সার্কিট ব্রেকারের ভিতরে যেরকম বাইমেটালিক স্ট্রিপ বা ম্যাগনেটিক কয়েল ছিল, এখানেও তাই থাকবে, শুধু ডিফারেন্স হচ্ছে এটার সাইজটা একটু বেশি বড়। ডিফারেন্স গুলা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সাইজটা বড়, ঠিক আছে। আর কি 3 ফেজ, ঠিক আছে, এবং তার ক্যাপাসিটিটা বেশি। আচ্ছা, তো এখানে দেখো আরেকটা জিনিস আছে যে এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ভিতরে, এটার ভিতরে ম্যাগনেটিক কয়েল থাকবে, যেটা বলতাম আমরা, বাইমেটালিক স্ট্রিপ থাকবে, যেটা হচ্ছে কি থার্মাল ইনভার্স টাইম এলিমেন্ট ফর লো লেভেল বা ওভারলোডিং এর জন্য ওভারলোড প্রোটেকশন দিবে বাইমেটালিক স্ট্রিপের মাধ্যমে। ম্যাগনেটিক কয়েল থাকবে শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য। আর এখানে আরেকটা এডিশনাল ফিচার্স আছে, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ট্রিপ মে বি অ্যাডজাস্টেবল, অর্থাৎ এই যে কারেন্ট ক্যারিং বা মানে শর্ট সার্কিট কত কারেন্টে অপারেট করবে এটা অ্যাডজাস্ট করা যায়। আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকারে ধরলাম একটা সার্কিট ব্রেকার 10 অ্যাম্পিয়ার। সো 10 অ্যাম্পিয়ারের যে B10 যদি বলি, আমরা যদি বলি যে বি টাইপের সার্কিট ব্রেকার এবং 10 অ্যাম্পিয়ারের, তাহলে আমরা জানি কি যে এর ক্যাপাসিটিটা কত থেকে কত পর্যন্ত ভ্যারি করবে? 30 অ্যাম্পিয়ার টু 50 অ্যাম্পিয়ার পর্যন্ত ভ্যারি করবে। কিন্তু মোল্ডেড কেস সার্কিট এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। B10 মানে এই 30 টু 50 অ্যাম্পিয়ার মধ্যে কিন্তু ভ্যারি করবে, এটা কিন্তু চেঞ্জেবল না। বাট এই যে মিনিয়েচার মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের যে কারেন্ট সেটিংসটা, এটাকে চেঞ্জ করা যায়, ঠিক আছে, এটাকে চেঞ্জ করা যায়। অর্থাৎ তুমি এটাকে 30 অ্যাম্পিয়ারও করতে পারো, 40 অ্যাম্পিয়ারও করতে পারো, 50 অ্যাম্পিয়ারও করতে পারো, ঠিক আছে। সো এটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করার অপশন বা অ্যাডজাস্টেবল অপশন এখানে, বা অ্যাডজাস্ট করার জন্য এখানে কিছু সেটিংস আছে যে কারেন্টটাকে সেট করা যায়। সো এখন কারেন্টটাকে কিভাবে সেট করা যায় সেটা আমরা একটু পরেই দেখবো, যে কিভাবে কারেন্টটাকে সেট করা যায়। আচ্ছা, তো তার আগে দেখে নেই যে আমাদের মিনিয়েচার সার্কিট ব্রেকারের ভিতরেও আমরা কি মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ভিতরেও আমরা কি বললাম, যে এটার ভিতরেও বাইমেটালিক এলিমেন্ট থাকবে, ঠিক আছে। সো বাইমেটালিক এলিমেন্টটা কিভাবে কানেক্টেড থাকবে? এটা হচ্ছে কি আমাদের লাইন। আমরা যদি একটু ড্র করি তাহলে দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের লাইন। এই যে এপাশে লাইন আসতেছে বা এপাশে লাইন আসতেছে, এখন সার্কিটটা ক্লোজ, এই যে এপাশে লাইন, এখন এই যে কন্ট্যাক্ট দুইটা ক্লোজ, এই যে কন্ট্যাক্ট দুইটা ক্লোজ অবস্থায় আছে। সো ক্লোজের পরে কারেন্টটা এদিকে আসলো, এদিক থেকে এখানে গেল, এখান থেকে আমাদের বাইমেটালিক স্ট্রিপ হয়ে আমাদের কোথায় চলে যাবে? লোডে চলে যাবে। তার মানে লাইন থেকে কারেন্ট আসলো, লাইন থেকে কারেন্ট এসে বাইমেটালিক স্ট্রিপের সাথে কানেক্টেড হলো, কানেক্টেড হয়ে লোডে চলে গেল। এটা হচ্ছে শুধুমাত্র ওভারলোড প্রোটেকশনের জিনিসটা এখানে দেখানো হচ্ছে। সো বাইমেটালিক স্ট্রিপটা আমরা তো লাস্ট ক্লাসে ডিসকাস করছিলামই। তো বাইমেটালিক স্ট্রিপটা কি, যখন ওভার কারেন্ট যাবে তখন এটা বেন্ড হবে। আর এটাই হচ্ছে গিয়ে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে গিয়ে সেই মেকানিক্যাল সাপোর্ট, এটাকে আমরা ট্রিপ বারও বলি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল সাপোর্ট এবং এটা ল্যাচ পজিশনে থাকবে। সো এই ল্যাচটাকে সে আনল্যাচ করতে হবে। সো বাইমেটালিক এলিমেন্টটা যখন গরম হয়ে বেন্ড হবে, তখন কি হবে? সে এই যে মেকানিক্যাল সাপোর্টটাকে সে পুশ করতেছে, দেখো এখানে পুশ করতেছে, পুশ করলে এই যে নিচে যে ল্যাচিং পজিশনটা ছিল, এই যে নিচে যে ল্যাচিং পজিশনটা ছিল, সেই ল্যাচিং পজিশনটা কিন্তু সরে আসতেছে। সো ল্যাচিং পজিশন যদি সরে যায়, তাহলে আমাদের এই যে এই কন্ট্যাক্টটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমাদের কারেন্ট ফ্লো করাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো বায়োমেটালিক এলিমেন্টের মাধ্যমে আমরা মেকানিক্যাল সাপোর্টকে পুশ করতেছি বা ট্রিপ বারকে পুশ করতেছি, যার ফলে আমাদের এই ল্যাচটা আনল্যাচ হয়ে যাচ্ছে। আনল্যাচ হয়ে গেলে কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। এটা কি বোঝা গেছে? জি স্যার, এটা তো ওভারলোড একটা। ওভারলোডের জন্য, যেটা আগেও আমরা ডিসকাস করছিলাম। আর যদি এটা কতটুকু বেন্ড হবে সেটা ডিপেন্ড করতেছে কত কারেন্ট যাচ্ছে। যত বেশি কারেন্ট যাবে তত বেশি বেন্ডিং হবে, তত বেশি তাড়াতাড়ি ট্রিপ করবে। আচ্ছা,
আর এখানে আমরা কি বলতেছিলাম যে প্রোটেক্ট এই বাইমেটালিক স্ট্রিপে এর সেটিংসটা কিভাবে চেঞ্জ করা যায় খেয়াল করে দেখো। এই বাইমেটালিক যে এলিমেন্টটা, এটাকে যদি আমি কাছে নিয়ে আসি, কার কাছে? এই ট্রিপ বারের কাছে যদি নিয়ে আসি, তাহলে কি হবে বলো তো? বেশি কারেন্টে অপারেট করবে না কম কারেন্টে অপারেট করবে? কম কারেন্টে অপারেট করবে স্যার। কম কারেন্টে অপারেট করবে। এটাকে যদি আমি কাছে নিয়ে আসি, এই কাছে যদি যত ট্রিপ বারের কাছে নিয়ে যাব, তত কিন্তু এটা কম কারেন্টে অপারেট করবে। আর যদি দূরে নিয়ে যাই, তাহলে এটা বেশি কারেন্টে অপারেট করবে, কারণ এটা বেন্ডিং হতে বেশি সময় লাগবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে এই যে এই বাইমেটালিক যে এলিমেন্ট, এর মাথায় আমরা একটা স্ক্রু কানেক্ট করি। স্ক্রুটাকে এমন ভাবে কানেক্ট করি, স্ক্রুটাকে যদি আমি টাইট করি, তাহলে এটা কি হবে, এই যে ট্রিপ বার, এই ট্রিপ বারের কাছে চলে আসবে। আর স্ক্রুটাকে যদি লুজ করি, তাহলে এটা কোথায় চলে যাবে? একটু দূরে সরে যাবে। দূরে সরে গেলে কি হবে? একটু বেশি সময় লাগবে। সো বেশি সময় লাগলে অপারেট করার জন্য বেশি কারেন্ট দিতে হবে। আর যত কাছে নিয়ে আসবো ট্রিপ বারে, তত অল্প কারেন্ট দিলেই এটা অপারেট করবে। তার মানে আমরা সেটিংস করতেছি অ্যাকচুয়ালি এভাবে, যে এর মাথায় কি কানেক্ট করা হয় বললাম, একটা স্ক্রু কানেক্ট করা হয়। এই স্ক্রুর মাধ্যমে আমরা কি করব, এই যে ট্রিপ বাইমেটালিক এলিমেন্টটাকে এই ট্রিপ বারের কাছে নিয়ে আসবো। যত কাছে আনবো তত তাড়াতাড়ি ট্রিপ করবে, তার মানে অল্প কারেন্টে ট্রিপ করবে। আর যত দূরে নিয়ে যাব তত বেশি কারেন্টে ট্রিপ করবে। সো এভাবে আমরা এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের কারেন্ট সেটিংসটা করে থাকি। বোঝা গেছে? এমসিসিবি এর ক্ষেত্রে কি আমরা দূরে নিয়ে যাই? দূরে নিয়ে যাই বলতে আমাদের এখানে একটা স্ক্রু কানেক্টেড, এটাকে তো আমরা দূরে নিয়ে যেতে পারবো না। এর মাথায় একটা স্ক্রু কানেক্টেড, ঠিক আছে, স্ক্রু। সো স্ক্রুটাকে যদি আমি টাইট করি, তাহলে স্ক্রুটা কোন দিকে ঢুকবে? আরো এই ট্রিপ বারের কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। সো এটা স্ক্রুটা তখন, এই যে স্ক্রু যদি এটা হয়, তাহলে স্ক্রুটা ট্রিপ বারের কাছে চলে আসবে। কাছে চলে আসলে কি হবে? আমার অল্প কারেন্ট দিলে এটা ট্রিপ করবে। আর এটাকে যদি লুজ করি, তাহলে এটা কি, আমাদের স্ক্রুটা দূরে সরে যাবে। দূরে যদি সরে যায়, তাহলে আমাদের অপারেট করতে বেশি সময় লাগবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসো আমাদের ম্যাগনেটিক এলিমেন্টটা কিভাবে কানেক্টেড, এটা একটু দেখে নেই যে ম্যাগনেটিক এলিমেন্টটা। সো ম্যাগনেটিকটাও দেখো, এই যে এটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক কয়েল, ঠিক আছে, এটা হচ্ছে সেই ম্যাগনেটিক কয়েল। এটা হচ্ছে কি আমাদের লাইন আসলো, এটা হচ্ছে কি ম্যাগনেটিক কয়েল হয়ে তারপরে এখানে বায়োমেটালিক এলিমেন্টটা থাকবে। আগে যেহেতু বায়োমেটালিক এলিমেন্টটা দেখানো হয়েছে, সো এখানে বায়োমেটালিক এলিমেন্টটা দেখানো হয় নাই। সো এটা হচ্ছে কি আমাদের বায়োমেটালিক এলিমেন্ট থাকবে এখানে একটা, তারপর এটা লোডে চলে যাবে। সো এটাও কিন্তু সিরিজে কানেক্টেড, লাইন থেকে ম্যাগনেটিক কয়েলে আসলো, ম্যাগনেটিক কয়েল থেকে লোডে চলে গেল। সো এইটার সাথে সামনে আমাদের এই যে মেকানিক্যাল সাপোর্টটা, এই সাপোর্টটা কানেক্টেড। সো এটা হচ্ছে কি আমাদের ট্রিপ বার, যেটা ল্যাচড অবস্থায় রাখছে কাকে? এই মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টকে ল্যাচ পজিশনে রাখছে। সো যখনই এটা হাই কারেন্ট যাবে, হাই কারেন্ট যাওয়ার সাথে সাথে এটা ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হবে। ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হলে এই যে বারটা, এই বারটাকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করছে, এই যে দেখো এখন এখানে একটু ওপেন সার্কিট অবস্থায় আছে, ওপেন অবস্থায় আছে, আর এই জায়গায় কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে। সো মেকানিক্যাল সাপোর্টটা কিন্তু তার কাছে চলে আসছে। কাছে চলে আসলে কি হবে? সে ট্রিপ বারটাকে কাছে নিয়ে আসতেছে। সো আমাদের এই ল্যাচিং পজিশনটা আনল্যাচ হয়ে যাবে। সো এটা ঘুরে যাচ্ছে, ঘুরে গেলে আমাদের ল্যাচটাকে আনল্যাচ হয়ে যাচ্ছে, আনল্যাচ হয়ে গেলে সার্কিটটা ওপেন হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কি শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য। সো এই যে গ্যাপটা, এই মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কারেন্ট সেট করতে পারি। গ্যাপটা যদি আমি দূরে নিয়ে যাই, এই গ্যাপটা অর্থাৎ মেকানিক্যাল সাপোর্টটাকে যদি আমি দূরে নিয়ে যাই, তাহলে কি হবে বলো? বেশি কারেন্ট লাগবে স্যার। বেশি কারেন্ট লাগবে। আর যত কাছে নিয়ে যাব, কম কারেন্ট লাগবে কম স্যার। কারেন্ট লাগবে। সো এটাকেও আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই অ্যাডজাস্টটা করা যাবে শুধুমাত্র মোল্ডেড কেস সার্কিট ব্রেকারে। মিনিয়েচার সার্কিট ব্রেকারে কিন্তু এই অ্যাডজাস্টেবল অপশনটা বা সেটিং করার অপশনটা নাই, বাট মোল্ডেড কেস সার্কিট ব্রেকারে এই সেটিং করার অপশনটা থাকবে। ডিফারেন্স হচ্ছে এটা, ঠিক আছে। এবং স্যার বলো স্যার, আসলে তাহলে আমাদের মোল্টেড কেস সার্কিট ব্রেকারে স্যার স্ক্রু কি আসলে দুইটা থাকে না একটাই থাকে? দুইটাও থাকে, একটাও থাকে, ঠিক আছে। শর্ট সার্কিট কারেন্টের জন্য যদি অ্যাডজাস্টের অপশন থাকে, তাহলে দুইটা থাকবে। ও আর আচ্ছা, বায়োমেটালিক থাকলে আরেকটা থাকবে। মানে একটাও থাকে দুইটাই থাকে স্যার? দুইটাই থাকে। এটা দুই ধরনের সেটিংস আছে। এটা আমরা তো তোমাদেরকে পরে দেখাবো, যখন এর ল্যাবের একটা ভিডিও আছে সার্কিট ব্রেকারে, সেটা যখন আমরা আপলোড করব তখন তোমরা বুঝতে পারবা। জি স্যার। আচ্ছা, এখানে আমরা কি বলতেছি লাস্টে 1.5 সাইকেল ফল্ট ক্লিয়ারিং অলওয়েজ, মানে এখানে আমাদের ফল্ট ক্লিয়ারিং টাইম, এটা কি ইনস্ট্যান্টিনিয়াস অপারেশন না টাইম ডিলেড অপারেশন বলো?
স্যার এটা টাইম ইনস্ট্যান্টেনিয়াস এটা টাইম ডিলে মানে বা এটা টাইম ইনস্ট্যান্টেনিয়াস। স্যার ওভারলোড হলে টাইম Overload ডিলে, তো আর time আর- আর আর এটা যেহেতু শর্ট সার্কিট, শর্ট সার্কিট হচ্ছে স্যার ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন। হ্যাঁ, এটা অবশ্যই ইনস্ট্যান্টেনিয়াস, যেহেতু এটা ম্যাগনেটিক কয়েল, এ কারণে এটা অবশ্যই ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন হবে। ঠিক আছে, সো এখানে আমাদের কোনো ডিলে হবে না। সো ডিলেটাকে আমরা বলতেছি কি 1.5 সাইকেল। 1 সেকেন্ড মানে কত সাইকেল বলো? স্যার বুঝিনি স্যার। 1 সেকেন্ড মানে কত সাইকেল? 1 সেকেন্ড না 1 সাইকেল মানে 1 কোশ্চেন সেকেন্ড মানে কত সাইকেল? 50 হার্টজ বলি না? স্যার, তাহলে 20 মিলি সেকেন্ডে আমাদের 1 সাইকেল হয়, তাহলে 1 সেকেন্ড তাহলে 5 সাইকেল স্যার। না, আমি বলছি 1 সেকেন্ড মানে কত সাইকেল? 50টা স্যার 50টা 50 তাই না? জি তো স্যার। 1 সেকেন্ড মানে হচ্ছে 50 সাইকেল। তার মানে আমাদের যদি 1.5 সাইকেল এটা ট্রিপ করে, তাহলে কত কত সময় লাগতেছে? 1.5 ডিভাইডেড বাই 50। 50 বোঝা গেছে? তার মানে আমরা বুঝতে পারতেছি যে 1 সেকেন্ডেরও মানে 1.5 ডিভাইডেড বাই 50 সেকেন্ডে আমাদের কিন্তু এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করতেছে। এটা কি বুঝতে পারছো এটা? স্যার এটা আরেকবার একটু যদি স্যার বলেন, বুঝি নেই স্যার। এখানে আমরা কি বলছি? 1.5 সাইকেল ফল্ট ক্লিয়ারিং অর লেস, মানে ফল্ট ক্লিয়ার করতে আমাদের কত সময় লাগবে? 1.5 সাইকেল। 1 সেকেন্ড মানে কত সাইকেল? 50 সাইকেল। তার মানে আমি যদি বলি 50 সাইকেল ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে 1.5 সাইকেল ইকুয়াল টু কত সেকেন্ড? 1.5 ডিভাইডেড বাই 50 না? জি স্যার। বোঝা গেছে? জি তার স্যার। মানে কতটুকু সময় লাগবে আমার কি করতে? ফল্ট ক্লিয়ার করতে। 0.03। ঠিক আছে, মানে খুবই অল্প সময়। 1.5 ডিভাইডেড বাই 50 করলে যা আসে তাই। ঠিক আছে, আচ্ছা, যে কথাগুলো এখানে বললাম সে কথাগুলো এখানে লেখা আছে, সো তোমরা একটু দেখে নিও এটা। কিভাবে কানেক্টেড থাকবে? সিরিজে কানেক্টেড থাকবে এবং কোনো ডিলে থাকবে না। এটা কি কারেন্ট ডিটেক্ট করবে? শর্ট সার্কিট। এটা ওভারলোড কারেন্ট কি ডিটেক্ট করবে? না স্যার। এটা শুধু শর্ট সার্কিট কারেন্ট ডিটেক্ট করবে। ঠিক আছে, আচ্ছা। সো ফাইনালি আমরা যে কার্ভটা দেখি, এই দুইটা কার্ভ, এখানে দুই ধরনের কার্ভ আছে দেখো, একটা হচ্ছে থার্মাল আর একটা হচ্ছে ম্যাগনেটিক। খেয়াল করে দেখো, ম্যাগনেটিক কার্ভ যেটা, সেটাতে কিন্তু কোনো ডিলে নাই। এই যে 1.5 সাইকেল যেটা বলতেছি, কারেন্টের ম্যাগনিটিউড এ পাশে ওয়াই এক্সিসে হচ্ছে গিয়ে টাইম, আর এক্স এক্সিসে হচ্ছে কারেন্ট। এ পাশে কারেন্ট, এ পাশে টাইম। সো আমরা দেখতে পাচ্ছি কি ম্যাগনেটিক অপারেশনটা হবে শুধুমাত্র শর্ট সার্কিটের জন্য। তার মানে শর্ট সার্কিট এখানে দেখো, এটা 2, 3, 4, 5, এগুলো 5 টাইমস। সো যখন 2 গুণ থেকে শুরু হবে, 2 গুণ থেকে শুরু করে যত বেশি কারেন্ট হোক না কেন, এটা কিন্তু ইনস্ট্যান্টলি ট্রিপ করবে, ইনস্ট্যান্টলি। সো এখানে আমাদের এটা হচ্ছে কি ম্যাগনেটিক কয়েলটা কাজ করবে। কিন্তু মানে ওভারলোড কন্ডিশনে আমার কে কাজ করবে? বাইমেটালিক এলিমেন্ট। কিন্তু বাইমেটালিক এলিমেন্টটা কিন্তু ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এটা ডিপেন্ড করবে যদি কারেন্ট বেশি হয় হিট বেশি হবে, হিট বেশি হলে বেন্ডিং বেশি হবে, অপারেটিং টাইম কম হবে। আর হিট কম হলে, কারেন্ট কম হলে হিট কম হবে, হিট কম হলে অপারেটিং টাইম বেশি হবে। সো এখানে দেখতেছি এখানে কারেন্টের ম্যাগনিটিউড কম, সো অপারেটিং টাইমটা বেশি। আর এরপরে এখানে যদি দেখি আমরা, এপাশে কি অপারেটিং টাইম বেশি না অপারেটিং কারেন্ট বেশি না কম? বেশি স্যার। বেশি। তার মানে আমাদের অপারেটিং টাইমটা কি হবে? কমে যাবে। ঠিক আছে, সো এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? আমাদের হিটিং এর উপরে। সো এই জন্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পাওয়া যাবে ইনভার্স। আর যেহেতু যখন ওভার কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট চলে আসবে, তখন কিন্তু আর কোনো ডিলে দেওয়া যাবে না, এরকম কিন্তু আমাদের ডিলে থাকা যাবে না। সো আমাদের এই পোর্শনটা হবে কি ইনস্ট্যান্টেনিয়াস। সো নিচের পোর্শনটা আমাদের ইনস্ট্যান্টেনিয়াস, আর উপরে যেটা সেটা হচ্ছে কি আমাদের টাইম ডিলেইড অপারেশন। আর টাইম ডিলেইড অপারেশন কেন দরকার? কারণ আমরা ওভারলোড কন্ডিশনে কিন্তু ইনস্ট্যান্টলি ট্রিপ করি না, ওভারলোড তো ম্যান মেড। সো ওভারলোড যদি ম্যান মেড হয়, তাহলে আমরা এটাকে ইজিলি আন্ডারলোডে কনভার্ট করতে পারি, এবং ওভারলোড আন্ডারলোড সবসময় কিন্তু হচ্ছে সিস্টেমে। সো আমরা যদি সাথে সাথে ওভারলোড কন্ডিশনে ট্রিপ করি, তাহলে আমাদের লাইন কিন্তু বেশি ইন্টারাপশন হবে। সো আমরা চাই না যে লাইন বেশি ইন্টারাপশন হোক। ঠিক আছে, যত বেশি লাইন ইন্টারাপশন হবে তত সাপ্লাই কন্টিনিউটিটা হ্যাম্পার হবে। সো এ কারণে আমরা শুধুমাত্র শর্ট সার্কিট কন্ডিশনেই কিন্তু আমরা ইনস্ট্যান্টলি অপারেট করি, ওভারলোড কন্ডিশনে আমরা একটা ডিলে দিই। কেন ডিলে দেই? ওই ডিলের মধ্যে যদি ওভারলোডটা আন্ডারলোডে কনভার্ট হয়ে যায়, তাহলে সে কিন্তু আর ট্রিপ করবে না। বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ধরো এখানে 5 সেকেন্ড ডিলে দিলাম, ঠিক আছে, এই কন্ডিশনে 5 সেকেন্ড। এখন 5 সেকেন্ড
যদি ওভারলোড থাকে 5 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড ও যদি ওভারলোড থাকে তাহলে সে ট্রিপ করবে, কিন্তু 4 সেকেন্ড ওভারলোড থাকলো তাহলে তার আননেসেসারিলি ট্রিপের দরকার নাই। ঠিক আছে, যত বেশি ট্রিপ হবে তত বেশি লাইনটা ডিসকানেক্টেড হবে। সো আমাদের এই জন্য এই ওভারলোড কন্ডিশন আমরা ডিলে দেই, যেহেতু এটা হাই কারেন্ট না, কিন্তু যখন হাই কারেন্ট হবে তখন আমাদের কোনো ডিলে দেওয়া যাবে না। ঠিক আছে, দেখো কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা মানে এখন পর্যন্ত যা দেখতেছি সেটা হচ্ছে যে যদি আমাদের কারেন্টের পরিমাণ মানে যত বেশি হবে তত মানে টাইমের পরিমাণটা ঠিক আমাদের তত কমে আসবে, এটা স্যার আমাদের ওভারলোড কন্ডিশনে। কিন্তু শর্ট সার্কিট কন্ডিশনে এই জিনিসটা কি ফলো করতেছে না স্যার? তাহলে দেখা যাচ্ছে যে মানে শর্ট সার্কিট কারেন্ট 1000 2000 যাই হোক, সে সার্টেন টাইমই নিবে ওই ট্রিপ করার জন্য। বিষয়টা কি এরকমই স্যার? আমরা কি বললাম যে কত সাইকেল লাগতেছে? 1.5 সাইকেল স্যার। 1.5 সাইকেল। হ্যাঁ 1.5 সাইকেল। ঠিক আছে, জি স্যার। 1.5 সাইকেল হচ্ছে রিঅ্যাকশন টাইম। ঠিক আছে, যে রিঅ্যাক্ট করার জন্য একটা তো সময় লাগবে। ইনস্ট্যান্টলি বলতে তো ইনস্ট্যান্টলি হয় না, রিঅ্যাকশন করার জন্য তো একটা সময়, যখন ম্যাগনেট হবে সাথে সাথেই তো অ্যাট্রাক্ট করবে, কিন্তু এই রিঅ্যাকশন টাইমটাই হচ্ছে 1.5 সাইকেল। সো এখন কারেন্টের ম্যাগনিটিউড যাই হোক না কেন, এটা যদি একটা সময় পরে, কিন্তু আমরা কি বলছিলাম এটা ইলেকট্রোম্যাগনেট, তাই না? মনে আছে কথাটা? বলছিলাম কি ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট মানে কি, যখন এর ভিতর দিয়ে কারেন্ট যাবে তখন এই কোরের ভিতরে একটা ফ্লাক্স ইনডিউসড হবে। এই ফ্লাক্সের কারণে আমাদের কি হবে, আমাদের এটা এই কোরটা ম্যাগনেটাইজড হয়ে যাবে। ম্যাগনেটাইজড হয়ে যাওয়ার পরে সে আমাদের আর্মেচারটাকে বা এই মুভিং কন্ট্যাক্ট অ্যাট্রাক্ট করবে স্যার। অ্যাট্রাক্ট করবে। জি স্যার। এখন কারেন্ট যদি ধরো কারেন্ট যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এটা ফুল ম্যাগনেট হয়ে গেল। এখন 1000 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেও কিন্তু এর ভিতরে কি ফ্লাক্স কি আর বাড়বে? একটা নির্দিষ্ট সময় পরে কি আমাদের ফাই ভার্সেস আই ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা দেখতে পাই কি, যে আই যদি বাড়ে ফ্লাক্স বাড়তে থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আই বাড়লে ফ্লাক্স কি আর বাড়বে? না স্যার। আমরা যদি কার্ভটা ড্র করি, আমি জানি না এখানে আমি কার্ভটা ড্র করতে পারবো কিনা, তারপর একটু ট্রাই করি। এই যে এটা হচ্ছে কি ধরো ওয়াই এক্সিস, এটা ধরো এক্স এক্সিস। আচ্ছা, এখন আমরা যদি আই ভার্সেস ফাই কার্ভটা একই, তাহলে কিরকম হবে? আই ভার্সেস ফাই, এটা একটা সময় পরে কিন্তু এটা স্যাচুরেশনে চলে যাবে। ঠিক আছে, সো এখানে কিন্তু দেখো এটা কিন্তু স্যাচুরেশনে চলে গেল। তার মানে কি এখান থেকে দেখতে পাচ্ছি কি আমরা, যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আই ইজ প্রপোর্শনাল টু ফাই, এখানে আই আর ফাই সমান, কিন্তু এর উপরে যতই বেশি কারেন্ট হোক না কেন, ফাইটা কি হয়ে গেছে, এ পাশে হচ্ছে গিয়ে ফাই। ঠিক আছে, এ পাশে হচ্ছে ফাই, এ পাশে, তার মানে এই যে ফাইটা কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে না? তো ফাইটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ম্যাগনেটাইজেশন পাওয়ারটাও কি হয়ে যাবে? সেম হয়ে যাবে স্যার। এর সেম চেয়ে বেশি হয়ে যাবে। কনস্ট্যান্ট যদি হয়ে যায় তাহলে তো অ্যাট্রাকশন পাওয়ারটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এই জন্যই আমাদের কিন্তু এই কার্ভটা কিন্তু স্ট্রেইট হয়ে আসতেছে। এই যে এখানে দেখো যে কার্ভটা কিন্তু আমাদের স্ট্রেইট পাচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু এখানে ভেরিয়েশনটা থাকছে না। আর কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কেন এরকম ভেরিয়েশনটা হচ্ছে, কারণ এটা হিটিং এর উপরে এটার বেন্ডিংটা ডিপেন্ড করবে। ঠিক আছে, জি স্যার। কারো কোনো কনফিউশন আছে আর? আচ্ছা, তোমাদের আজকের যে ক্লাসটা সেটা তো আমরা কি বললাম যে আজকের ক্লাসটা তাহলে কবে কখন নিলে ভালো হয়? স্যার আপনি কি একসঙ্গে ডাবল ক্লাস নিতে কি ইচ্ছুক কিনা? মানে তখন আপনি বের হয়ে গেছিলেন, আমাদের এই আলোচনাটা হয়েছিল স্যার। আমি ডবল ক্লাস নিতে পারি, তোমরা যদি করতে পারো। স্যার তাহলে মঙ্গলবারে সবাই মানে মঙ্গলবারের দিনেই স্যার সবাই ডাবল ক্লাস করতে যাচ্ছে স্যার। মঙ্গলবারে কখন? স্যার 11টা 20 থেকে 1টা পর্যন্ত, যেটা মানে 12টা 10 থেকে 1টা পর্যন্ত তো আমাদের ক্লাস ছিলই, ওইটা স্যার আর কি 11টা 20 থেকে শুরু করলে 1টা পর্যন্ত আর কি। না 11টা 20-এ মনে হয় কারো যেন ক্লাস ছিল। না স্যার 11টা 20 না, মানে 12টা 10 থেকে স্যার আমরা 1টা 50 অব্দি ক্লাস করতাম। না ওদের ক্লাস নেই তখন। আছে মোবাইল সেলুলার আছে। হ্যাঁ মোবাইল সেলের ক্লাস আছে, এটা শুনছিলাম। তো আমরা ওইটা দেখা যাচ্ছে 12টা 10-এর স্লট থেকে আরেক স্লট বাড়াই নিতে পারলাম, নিলে হয়তোবা। আচ্ছা, তোমরা আগে ডিসাইড করো, তোমরা নিজেরা ডিসাইড করে আমাকে জানাও, আমাকে ওই জায়গায় পোস্ট দাও, গুগল ক্লাসরুমে পোস্ট দাও। ঠিক আছে, জি স্যার। অপশনে গিয়ে পোস্ট দাও, যে তোমরা নিজেরা ডিসাইড করে পোস্ট দাও, ওই অনুযায়ী আমি শিডিউলটা প্রিপেয়ার করব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এখন তো যদিও নেটওয়ার্ক ডিস্টারবেন্স ছিল, আমি দেখি নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি আমি কেবল দিয়ে কানেকশন দিয়ে তারপরে আমরা ক্লাস নিব, অতএব আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ঠিক আছে, তখন ডিস্টারবেন্স থাকবে না, যেহেতু আমি এখন রাউটারের কাছেই বসে আছি, সো এই জন্য। তাহলে কি স্যার আরেকটা দিন দেখবেন যে স্যার হ্যাঁ স্যার সমস্যা এটাই হয়? মনে হয় আপনি এটা আরেকটা তাহলে দিন দেখেন স্যার হ্যাঁ, ডিরেক্ট আমি কানেকশন আরেকটা দিয়ে। দিন দেখি বরঞ্চ,
আরেকটা দিন নেক্সট দেখে উইকের পরের উইকে যে স্যার একটা ডিসিশন নেব। হ্যাঁ হ্যাঁ সেটা জি আমার মনে হয় বেটার, এই জন্য এই জি কথাটা স্যার। আমি বললাম। তো এখন তাহলে আরেকটু দেখে তারপরে ইনশাল্লাহ নেক্সট উইকে ডিসিশন নিব না, ঠিক আছে? তাহলে নেক্সট উইকে আমরা ওই সময় ক্লাস থাক, নেক্সট জি উইকটা স্যার। এই সময় ক্লাস থাক, এর পরের উইকে আমরা পরে দেখবো। ঠিক আছে স্যার। আচ্ছা জি স্যার। সালাম। ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল যে ওখানে একটা আমরা কথা বলছিলাম যে আর্কিংটাকে আমরা মিনিমাইজ করার জন্য মানে টি যখন আমাদের জিরোতে আসতেছিল মানে কারেন্টের যে ওয়েভ শেপটা স্যার, তো ওই ওয়েভ শেপটাতে একটু গেলে একটু স্যার একটু কনফিউশন ছিল স্যার। যাচ্ছি একটা মিনিট। হ্যাঁ বলো। স্যার এখানে আমরা মানে মানে আর্কিংটা আমরা যেন প্রোটেক্ট করতে পারি, তো আমাদের এমন সময় অপারেট করতে হবে যেন যখন আমাদের আইটা আমাদের স্যার জিরো থাকবে। তো স্যার এই যে আইটাকে জিরো কোন পজিশনে আনবো, তাহলে এটা এক্ষেত্রে ডিটেক্ট আমাদের করার জন্য রিলেটাকে একটু ডিলে হইতে হবে স্যার, এটা একটা ডিলে অপারেশন হয়ে যাচ্ছে না স্যার? না, এখানে আমাদের সার্কিট ব্রেকার গুলাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে আরেকটা মেকানিজম লাগবে, সেটা হচ্ছে যে জিরো ক্রসিং ডিটেক্টর। তোমরা কি জিরো ক্রসিং ডিটেক্টর সার্কিট পড়ছো? না স্যার। পড়ো নাই তোমরা? এর আগে পড়ো নাই জিরো ক্রসিং ডিটেক্টর? সেরকমটা হচ্ছে না মনে স্যার। নাই? আচ্ছা যাই হোক, স্যার টার্মটা শুনছি জিরো ক্রসিং ডিটেক্টর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো জিরো ক্রসিং ডিটেক্টর মানে হচ্ছে যেই জিরো ক্রস করবে আমাদের এই যে সাইকেলটা, এক মিনিটে 100 বার আই ইকুয়াল টু জিরো হচ্ছে। সো যখনই আই ইকুয়াল টু জিরো হবে, খুবই অল্প সময়ের জন্য হলেও এখানে আর্কটা কিন্তু নিভে যাবে। জি স্যার। আবার এটা গ্র্যাজুয়ালি বিল্ড আপ করবে, আবার একটা সময় নিভে যাবে, আবার জি এটা স্যার। গ্র্যাজুয়ালি বিল্ড আপ করবে। সো এই আই ইকুয়াল টু জিরো, এই পয়েন্টটা আমাদের ডিটেক্ট করতে হবে। এই ডিটেকশনের জন্য একটা সার্কিট আছে যেটাকে আমরা বলি জিরো ক্রসিং ডিটেক্টর। জিরো ক্রস করলেই সাথে সাথে আমরা এরপরে সার্কিট ব্রেকার গুলো তো পড়বো, এখন তো আমরা জাস্ট এয়ার সার্কিট ব্রেকার পড়তেছি। এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমাদের এই জিরো ক্রসিং ডিটেক্টর থাকে না, কিন্তু যখন ধরো এয়ার ব্লাস্ট, আমি জাস্ট টার্মটা ইউজ করতেছি কারণ এটা তোমাদের এই নেক্সট উইকে ল্যাবের মধ্যে আমরা সব ডিটেইলে ডিসকাস করব, তোমরা পাবা ল্যাব ভিডিওটা। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার মানে হচ্ছে হাই প্রেশারাইজড কম্প্রেসড এয়ার, হাই প্রেশার বলতে 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই হাই প্রেশারাইজড এয়ার কিন্তু এই কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে ফ্লো করানো হয়। সো ফ্লো করলে কি হবে, এই আর্কের লেন্থটা অনেক বেড়ে যাবে। এখন কখন ফ্লো করবে? যেই এই আই ইকুয়াল টু জিরো হবে, যেই আই ইকুয়াল টু জিরো হবে সাথে সাথে আমাদের কন্ট্যাক্ট স্পেসের মধ্যে দিয়ে আমাদের হাই প্রেশারাইজড কম্প্রেসড এয়ারটা পাস করাতে হবে, তাহলে আর্কটা এক্সটেনশন হবে। এবং আর্কের ভিডিও আমরা দেখব। আর্কের ভিডিওটা এই জন্য দেখব যে এই আর্ক নিয়ে আমরা এত কথা যে বলতেছি, যে আমরা তো এতদিন লো ভোল্টেজ সিস্টেমে আমরা পড়ে আসছি ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো করে না, তাহলে এখন আর্ক নিয়ে এত মাথা ব্যথা আমাদের কেন? এর কারণ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স হিউজ হওয়ার কারণে এই কারেন্টটা কিন্তু ইন্টারাপশন হচ্ছে না। ইন্টারাপশন না হলে ফল কারেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু ফ্লো করতে থাকে। তো এই জন্যই আমাদের যতক্ষণ না পর্যন্ত এই আর্কটাকে ইন্টারাপশন করছি ততক্ষণ আমরা বলতে পারি না যে আমাদের ফল কারেন্ট ফ্লো করা বন্ধ হয়েছে। এই জন্যই আমাদের সমস্ত জিনিসগুলা মাথায় রাখতে হবে, কোন জায়গায় গিয়ে আমাদের আই ইকুয়াল টু জিরো হচ্ছে, কোন পয়েন্টে আমাদের আর্কটা নিভে যাবে। সো এই জন্য আমাদের এই আই জিরো ক্রসিং ডিটেক্টর লাগবে। এই জিরো ক্রস 1 সেকেন্ডে যেহেতু 100 বার, যদি আমি প্রথম সাইকেলে জিরো না পাই তাহলে পরের সাইকেলে আমাদের যখন আই ইকুয়াল টু জিরো তখন ডিটেক্ট করব। যদি এই সাইকেলেও না পাই তার পরের সাইকেলে আই ইকুয়াল টু জিরোতে ডিটেক্ট করব। কিন্তু ফাইনালি আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আর্কটাকে ইন্টারাপশন করতে হবে, কোনোভাবেই আর্কটাকে সাস্টেইন করতে দেওয়া যাবে না। বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা ল্যাবের কথা একটু যদি বলতাম স্যার। হ্যাঁ অসুবিধা নেই, বলো। স্যার আমাদের যে ল্যাবগুলো যে করছেন স্যার, লাস্ট যেটা হচ্ছে যে যে সুইচ বা সরি সার্কিট ব্রেকারের গুলো যে কানেকশন যেটা ছিল স্যার, ওটা যদি আপনারা একটু ভিডিও মানে আপনারা একটা কানেকশন দিয়েছেন ওটা মানে যখন ওই তার ফিউজ ওয়্যারটা পুড়ে গেল, আপনাদের ক্যালকুলেশনটা কিভাবে, এটা যদি একটু দেখতাম আমরা স্যার, তাহলে আসলে ভিজুয়ালাইজ করতে ইজি হতো। আচ্ছা, এটা আমি যেভাবে করছি সেটা তোমরা নেক্সট ভিডিওটা একটু দেখো, নেক্সট ভিডিওটা যদিও একটু ম্যাম সুন্দর করে বলেছে, মানে জিনিসটা হচ্ছে ম্যাম হচ্ছে ডিরেক্ট ভ্যালু বের করে ওটা দিয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। ওটা যদি আমি একটা দেখি, আমি example ওইটা ভিডিওটা দেখি, তাহলে আমি বলবো না আপলোড করতে। আর নেক্সট ইয়েটা তোমরা দেখো, যদিও এটা একটা খুব লম্বা একটা সময় হয়তো তোমাদের যাবে, কারণ আমরা এখানে অনেক সার্কিট ব্রেকার গুলো নিয়ে ডিসকাস করব।
প্রায় 6 ধরনের সার্কিট ব্রেকার, হাই ভোল্টেজ লাইনে সার্কিট ব্রেকার নিয়ে ডিসকাস করবো। ওইখানে সার্কিট ব্রেকারগুলোর কিছু ভিডিও অ্যানিমেশন আমরা দিয়ে দিয়েছি, ওইগুলো তোমরা দেখতে পারবা। এবং ল্যাবের সেট আপগুলোও আমরা দিয়ে দিয়েছি, যে ল্যাবে কীভাবে কাজ করে সেই জিনিসটাও তোমরা দেখতে পারবা, ভিজুয়ালাইজ করতে পারবা। আর প্রথম যে 2টা এক্সপেরিমেন্ট ছিল, প্রথম 2টা এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখি, তাহলে আমি আপলোড করার কথা বলবো না, যে কিভাবে এটা কাজ করে, তাহলে হয়তো তোমরা আরেকটু ক্লিয়ার হবা। জি স্যার, থ্যাংক ইউ। আর স্যার কালকে মনে হয় আপনি ল্যাবের যে আমাদের রিভিউ ক্লাস হবে ওখানে মনে হয় কালকে থাকবেন স্যার আপনি? হ্যাঁ, আমি থাকবো, অসুবিধা নেই, হ্যাঁ অবশ্যই থাকবো। তাহলে কালকে আলোচনা করি স্যার এগুলো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। স্যার নেক্সট ক্লাসে কি স্যার কুইজটা হবে স্যার? না, নেক্সট ক্লাসে কুইজ হবে না, আমি কুইজে ডেট দিব, ঠিক আছে? আমি কতগুলো ক্লাস মানে যখন আমার মনে হবে যে ফার্স্ট কুইজ হওয়া দরকার, আর হয়তো 2-3টা ক্লাস পরে আমাদের ফার্স্ট কুইজ হবে আর কি, একটু প্রিপেয়ার থাকবো আর কি। আর এই লেকচার নোটগুলো একবার ফলো করবা, প্রত্যেকটা সময় গিয়ে লেকচার নোটগুলো একটু ফলো করলে তোমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু মানে বুঝতে পারবা আর কি জিনিসটা, তোমাদের যেহেতু অনেকগুলো কথা বলা হচ্ছে, তো এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সবসময় যদি একটু প্র্যাকটিসে থাকো তাহলে মনে থাকবে, আর এগুলো তোমাদের কিন্তু পরেও লাগবে, এখনকার জন্য না। শুধুমাত্র এই সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোমার সারা জীবনই লাগবে, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টগুলো কতটুকু লাগবে সেটা একটা কোশ্চেন, কিন্তু এই সাবজেক্টটা তোমার কিন্তু তোমার বাসার জন্যও লাগবে, তুমি যদি পাওয়ার সিস্টেমে যে কোনো জায়গায় জব করতে যাও সেখানে অবশ্যই লাগবে। তো এই কারণে এই জিনিসগুলো তোমার নিজেরা একটু পড়তে হবে, সবসময় পড়তে হবে, হ্যাঁ। সো যাতে করে তোমরা জিনিসগুলো মাথায় থাকে সব সময়, এবং কোনো যদি কোশ্চেন আসে, যত ছোট কোশ্চেনই হোক না কেন, সেটা অবশ্যই জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করে এই প্রবলেমগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। যদি ক্লিয়ার না করে নাও তাহলে এই জিনিসটা সারা জীবনের জন্য তোমার ক্যারি হয়ে থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবো আর কি। তো যদি প্রবলেম থাকে অবশ্যই জিজ্ঞেস করবো। স্যার হুম। স্যার আপনার লেকচার মানে আমাদের কাছে যথেষ্ট লাগতেছে স্যার, যে কোনো রকম মানে যথেষ্ট রকম বুঝতে পারি স্যার। আসলে কি এখন কি বই রিডিং কি মানে পড়াটা কি জরুরি স্যার? নাই, আমি বইয়ের থেকেই তো এই জিনিসগুলো করছি। হ্যাঁ ওই জন্যই বলতেছি স্যার, বই পড়াটা কি জরুরি? বই পড়াটা, তুমি স্লাইডগুলো ভালো করে দেখো, ঠিক আছে? আর আমার লেকচারটা ভালো করে ফলো করো, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। জি স্যার। অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশনের দরকার লাগে আমাকে তো জিজ্ঞেস করবাই। তারপরেও যদি তোমাদের কনসেপশন ক্লিয়ার না হয়, তোমরা তো বই তো আছে, ইন্টারনেট আছে, বই আছে, অনেক কিছুই আছে, তোমরা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।